আসসালামু আলাইকুম। আমি মুসাইল ফারদিন স্বাগত জানাচ্ছি আমাদের জেড টিভিতে ইউনাইটেড স্টেট বস্টন থেকে। আমি আমাদের এই চ্যানেলে আমাদের বাংলাদেশের সমসাময়িক বিষয়গুলো নিয়ে কথা বলে থাকি। আজকে আমরা নিজেদেরকে অনেক বেশি লাকি অনুভব করছি কারণ আমাদের সাথে উপস্থিত হয়েছেন জনাব মইদুল ইসলাম স্যার। উনি আমাদের বাংলাদেশে একটি শক্তিশালী প্রতিষ্ঠান দুদক, উনি ওনার মহাপরিচালক ছিলেন। ওনার সুনার্ধ ক্যারিয়ারে উনি ওনার নিজেকে অ্যাজ এ জেলা জজ হিসেবে বহুদিন কাজ করেছেন। তো আজকে আমাদের আলোচনাটা আসলে অনেক গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ বাংলাদেশ একটি দুর্নীতিতে অনেকদিনই চ্যাম্পিয়ন ছিল, বাট কিছুদিন দেখছি বাংলাদেশ এখানে অনেকটা পরিবর্তন আসছে। স্পেশালি লাস্ট 5 মান্থে আমরা ব্যাপক পরিবর্তন দেখছি আমাদের এই বাংলাদেশের এই আফটার নিউ রিজিম এসে এবং নেক্সট রিজিমের পরিবর্তনে। আমরা সবাই দেখেছি যে বাংলাদেশে আসলে কি হয়েছে। বাংলাদেশে উন্নয়নের নামে এবং উন্নয়নের আড়ালে আমরা এখন একে একে কি হয়েছে, যেটা আমাদের সুরঞ্জন শেঠ বলেছিলেন যে কালো বিড়াল থোলের বিড়াল বের হয়ে আসছে একে একে। যেমন টিউলিপ সিদ্দিকী, উনি একজন ব্রিটিশ এমপি, এবং অ্যালন মাস্ক, আমেরিকার অন্যতম ধনী ব্যক্তি, ওয়ার্ল্ডের অন্যতম ধনী ব্যক্তি, টেসলার ওনার, উনি বলেছে যে আহ, দুর্নীতি রোধকারী ব্যক্তি মন্ত্রী সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত, তার টুইটে টুইট করে বলেছেন। আমরা দেখতে পেয়েছি যে সজীবদের জয়, যিনি আমেরিকান একজন রেসিডেন্ট, ওনারকেও আমরা দেখেছি যে উনি এবং ওনার মা সাবেক বাংলাদেশের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনাদের মধ্যে $300 মিলিয়ন তারা একটা ট্রানজেকশনের প্রুফ পেয়েছে। আমার জানা মতে সজীব অজয় জয় এই দেশে কোনো বিজনেস করে না, বাংলাদেশেও তার কোনো বিজনেস নেই। $300 মিলিয়ন একটি ট্রানজেকশন অনলি এফবিআই কিছুদিন আগে তার এটা পেয়েছে। এছাড়াও শেখ হাসিনা পরিবারের একে একে শুধু কি আমরা তাই বলবো, শেখ হাসিনা নিজেই বলেছেন তার যিনি পিয়ন ছিলেন তিনি 400 কোটি টাকার মালিক, এবং যখন এটা অনুসন্ধানে দেখা গেছে তিনি আসলে 400 না 600 কোটি টাকার মালিক। বাংলাদেশে যখন 4,000 কোটি টাকা কেউ ব্যাংক জোটজুটি করে দুর্নীতি করে নিয়ে চলে যায়, তখন সাবেক অর্থমন্ত্রীকে আমরা বলতে শুনেছি 4,500 কোটি টাকা এটা কোনো টাকাই না। তো আসলেই কি বিষয়গুলো এরকমই? আম আমি মাইদুল ইসলাম স্যারের কাছে জানতে চাই যে গত 15 বছরে যে এইভাবে দুর্নীতি হয়েছে, সেখানে আসলে কেন আমাদের একটা এরকম একটা দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠান থাকার পরও কেন তাদেরকে আইনের কাঠগড়ায় আনা যায় নাই বা তাদেরকে প্রশ্নবিদ্ধ করা সম্ভব হয়নি? জি, ধন্যবাদ। এটা হচ্ছে যে আপনার দুর্নীতি দমন কমিশন তো ২০০৪ সালে তৈরি করা হয়েছিল এবং দুর্নীতি দমন কমিশনে যাদেরকে কমিশনার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়, সেই নিয়োগের প্রক্রিয়া যেটি আছে সেটি হচ্ছে যে সরকারি কয়েকজন ব্যক্তির নাম পছন্দ করে বাছাই কমিটিতে পাঠান। বাছাই কমিটি আবার সেখান থেকে তাদের সরকারের নির্দেশনা অনুযায়ী বলা যায় যে আ কয়েকজনের নাম মানে যদি ৩ জনের থাকে তাহলে ৬ জনের পাঠান। তার ভিতর থেকে মহামান্য রাষ্ট্রপতি ৩ জনকে নিয়োগ দেন। একজনের নিয়োগের ব্যাপার থাকলে ২ জনের নাম দেন বাছাই কমিটি। সেটিও ওই যেটি বললাম যে সরকারের পক্ষ থেকেই ৪ জনের নাম তখন পাঠানো হয় হয়তোবা। সেই ৪ জনের মধ্যে থেকে বাছাই কমিটির ২ জনকেও যে দেন, সেই ২ জনের নামটাও থাকে সরকারি ইঙ্গিতেই থাকতো। এবং তার ভিতর থেকে রাষ্ট্রপতি একজনকে দিতেন। সেটিও তো আমাদের যে সংবিধান, সেই সংবিধানে আছে যে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া রাষ্ট্রপতি কোনো কাজই করতে পারেন না। রাষ্ট্রপতি শুধুমাত্র মানে প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রেই তার স্বাধীন ভূমিকা পালন করতে পারেন। কিন্তু সেটিও দেখা যাবে যে প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রেও রাষ্ট্রপতির খুব বেশি করণীয় কিছু থাকে না স্বাধীন ইচ্ছার। কারণ হচ্ছে যে নিয়ম হচ্ছে, আইন হচ্ছে, সংবিধানের বিধান হচ্ছে যে সংসদে যিনি সব সদস্যদের মধ্যে আস্থাভাজন তাকেই প্রধানমন্ত্রী বানাতে হবে। এখানে বিকল্প কোনো রাষ্ট্রপতির চয়েস নেই। একইভাবে প্রধান বিচারপতি নিয়োগের ব্যাপারটিও আপনার সাধারণভাবে হয়ে থাকে যে যিনি আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি তাকেই নিয়োগ দেয়া হয়। কিন্তু কোনো ক্ষেত্রে আপনার এইটা সুপারসিড করা হয়। সেটিও দেখা যাবে যে সরকারি ইঙ্গিতেই হয়ে থাকে। কারণ রাষ্ট্রপতির কাছে সরাসরি ফাইল যাওয়ার কোনো নিয়ম নেই। আমাদের রুলস অফ বিজনেস অনুযায়ী যেটি যায়, সেটি প্রধানমন্ত্রীর দপ্তর হয়েই ঘুরে যায়। আইন মন্ত্রণালয় থেকে ধরেন প্রধান বিচারপতি নিয়োগ হবে। আইন মন্ত্রণালয় থেকে একটি ফাইল উঠলো, সেটি আবার প্রধানমন্ত্রী হয়ে ঘুরে তারপরে রাষ্ট্রপতির কাছে যাবে। সেরকমটাই বিধান। কাজেই রাষ্ট্রপতির যে ইচ্ছা সেটিও আপনার প্রধানমন্ত্রীর সব ক্ষেত্রেই প্রধানমন্ত্রীর আ অনুমোদনের অপেক্ষায় থাকে। প্রধানমন্ত্রীর নির্দেশনার পরামর্শ যেটাই বলেন
সেটার মধ্য দিয়ে হয়ে থাকে। তো দুদকের কমিশনার এবং চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রেও এরকমটাই ব্যাপার থাকে। যার ফলে আ সরকার যারা পরিচালনা করেছেন, যখন যেই সরকার পরিচালনা করেছেন, তারা দুদকে সেরকমই আজ্ঞাবহ ব্যক্তিদেরকে বসিয়েছেন, যারা তাদের জন্য ক্ষতিকারক হবে না। তাদের যে সমস্ত অপকর্ম, অপ উম আপনার দুর্নীতি, এই সমস্ত কাজের ক্ষেত্রে দুদক যেন কোন রকম হস্তক্ষেপ না করে। এবং আমরা দুদকের ক্ষেত্রে তাই দেখেছি বিগত ২০০৪ সাল থেকে যদি আপনি হিসাব করেন, তাহলে দেখা যাবে আমার হিসেব হচ্ছে যে দুদক সবসময় সরকারি যে ইঙ্গিত, সেই ইঙ্গিতেই চলে এসেছে। এর ব্যতিক্রম ২০০৪ সাল থেকে এই পর্যন্ত হয়নি। তো কাজেই আ তখনকার যে সরকার, সেই সরকারের দেখা যাচ্ছে যে আ খোদ পরিবার তো পরিবার আছেই। তারপরে আপনার দলের যত মানে নেতা ছিলেন, তারপরে মন্ত্রী, উপমন্ত্রী যারা ছিলেন, সংসদ জীবন সদস্য সহ যারা ছিলেন, মানে জি, মানে দুর্নীতি করেন নাই এরকম ব্যক্তি খুঁজে পাওয়া খুবই কঠিন ব্যাপার ছিল সেই আমলটা। একেবারে লুটপাটের একটা রাজ্য চলেছে। এবং কিন্তু সেই একটি অবস্থায় প্রতিষ্ঠান থাকার পরেও কেন তাদেরকে থামানো সম্ভব হয়নি? মানে থামানো সম্ভব হয়নি, কারণ এখানে শুধুমাত্র যে দুদক বলবেন তা নয়। আমাদের যে মিডিয়া, যেটিকে চতুর্থ স্তম্ভ বলা হয়, সেটিও তো আপনার একেবারে সরকারের পেটের মধ্যে ছিল বলা যায়। সরকার একেবারে তার গ্রিপের মধ্যে নিয়ে ফেলেছিল। ফলে মিডিয়াও তেমনভাবে কিছু ভূমিকা রাখতে পারেনি। আদালতের কথা যেটি বলবেন, সেই আদালতও তো কোনো ভূমিকা রাখতে পারেনি। আদালতকে ওইভাবে আজ্ঞাবহ করে রাখা হয়েছিল। ঐরকম ব্যক্তিদেরকেই বিচারপতি, প্রধান বিচারপতি ইত্যাদি নিয়োগ দেওয়া হয়েছে ওই সময়টায়। যার ফলে আদালতও ঐরকম ভূমিকায় রেখেছে, যাতে তাদের সহায়ক ভূমিকা। তারা যেটা বলেছেন সেটাই করেছে। তার ফলে একা যে দুদকের ঘাড়ে দোষটা আসছে তা নয়। যদি ধরেন যে সেরকমভাবে সার্বিক দিক থেকে, সব দিক থেকেই এরকম সোচ্চার অবস্থা তৈরি হতো, তাহলে দুদকও বাধ্য হতো হয়তোবা আ কিছুটা করতে, সম্পূর্ণটা না হলেও। কিন্তু সেই পরিস্থিতিটা সেই আমলে ছিল না। সম্পূর্ণই একেবারে যেটাকে বলে আপনার মানে একনায়কতন্ত্র তো বটেই, মানে একেবারে সর্বগ্রাসী ছিল আরকি সেটা। তো এইরকম সর্বগ্রাসী ব্যাপারের মধ্যে, আপনার ক্ষমতার মধ্যে দুদক তখন আ এরকম কিছু করতে পারেনি। যারা দুর্নীতি করেছে, প্রকৃত অর্থেই বড়, বড় দুর্নীতি করেছে, তাদের বিরুদ্ধে দুদক তেমনভাবে যায়নি। দুদক কিছু কাজ করেছে, সেটা হচ্ছে ছোটখাটো যে সমস্ত আপনার দুর্নীতির ব্যাপারগুলো থাকে, সেইগুলো দিয়ে দুদক ব্যস্ত ছিল হয়তোবা। আর হচ্ছে অন্যরকম কিছু কাজ-কারবার ছিল, যেগুলো গণশুনানি-টুনানি বলে, সেই সমস্ত কাজের ক্ষেত্রেই ছিল। আমরা আ সেরকমভাবে উল্লেখযোগ্য ভূমিকা এই বিগত ১৬ বছরে দেখতে পাই নাই। যে হারে লুটপাট হলো, সেইরকম লুটপাটের কাহিনী দুদক কিন্তু উদ্ঘাটন করতে পারেনি বিগত সময়ে। এখন উদ্ঘাটন করছে, কারণ পরিস্থিতি পরিবর্তন হয়েছে, এটা প্রথমত। স সব দিক থেকেই পরিবর্তন হয়েছে। মিডিয়াও এখন খোলাখুলি সেই আমলের গুলো লিখছে। এই আমলের গুলো এখনো লেখা হচ্ছে না। এখন হয়তো বলবেন যে হ্যাঁ, এটা স্বীকার করতেই হবে যে সেই আমলের তুলনায় এখন অ্যা সেইরকম রাষ্ট্রীয় সহায়তায় কিংবা সরকারি সহায়তায় দুর্নীতি হয়তোবা হচ্ছে না। অ্যা সেটা হয়তোবা বলা যাবে। কিন্তু এখন পরিস্থিতিটাই পাল্টে গেছে। ওই আমলের বিরুদ্ধে সবাই আছে। এমনকি সুপ্রিম কোর্টও আপনার পুনর্গঠিত হয়েছে। তারাও এই ব্যাপারে আছে, এবং অ্যাডভোকেটস বলেন, আ সাধারণ মানুষ বলেন, অন্যান্য সমস্ত প্রতিষ্ঠানই এখন ওই আমলের যে সমস্ত দুর্নীতির কাণ্ডগুলো আছে, সেইগুলো উদ্ঘাটন হোক, বিচারের মুখোমুখি হোক, এটা সবাই চায়। এবং সেই কারণেই দেখা যাচ্ছে যে দুদক কিছুটা এরকম ভূমিকা নিয়েছে, এবং দুদকেও সেইভাবে রিকনস্ট্রাক্ট করা হয়েছে। দুদককেও পুনর্গঠন করা হয়েছে। চেয়ারম্যান, কমিশনার তারা যারা আগে ছিলেন, তারা পদত্যাগ করেছেন এবং নতুন করে তাদের চেয়ারম্যান, কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। তারা এখন পর্যন্ত আ ইতিমধ্যেই বেশ কিছু মামলা করেছেন। যদিও আমি দেখি যে আপনার বড়, বড় কাহিনী, কিন্তু দুদক যখন মামলা করে তখন টাকার পরিমাণটা কমে যায়। হ্যাঁ? আজকেই দেখলাম যে আপনার ইয়ের বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তার বাসায়, যেটি ছিলেন ডেপুটি গভর্নর বোধহয়। তো তার বাসায় তিনিও, যেখানে শত, শত কোটি টাকার অভিযোগ, সেখানে তার বাসায় আপনার তল্লাশি চালিয়ে
17 লাখ টাকা মাত্র পাওয়া গেছে। তো এইটা যে অনেক দেরি করে ফেলার ফলে এত দেরি করে গেলে তো 17 লাখ টাকা যে ছিল এই তো অনেকে এইটা হয়তোবা সরাতে পারে একজন নাই। ব্যাংকের গভর্নর কি বাসায় টাকা লুকায় রাখবে? আ আরেকটা সেটি হচ্ছে যে সেটা তো আপনার এরা তো বাইরে পাচার করে, পাচারের সাথে এরা জড়িত। ক্রিপ্টোকারেন্সির সুতরাং যুগে বাইরের বাজারে জায়গায় খুঁজতে হবে। হ্যাঁ, সেখানে কি জি। আসলে কেউ ব্যাংকে টাকা লুকায় তাও আবার ব্যাংকের হ্যাঁ, না গভর্নর তারপরেও যে বাসায় 17 লাখ টাকা পাওয়া গেছে সেটাও এত বিলম্বে ওই যাওয়ার পরেও পাওয়া গেছে। তো সেখানে দেখা যাচ্ছে যে আমি দেখি যে দুদকের হুম, আ পত্র-পত্রিকায় বা মিডিয়ায় যেভাবে যত বড় কাহিনী বের হয়, কিন্তু দুদক যখন অনুসন্ধান বা আপনার করে, তখন দেখা যায় যে কাহিনী খুব ছোট হয়ে আসে। টাকার পরিমাণ খুব কমে আসে। আমি দুদকের কর্তা ব্যক্তিদেরকে এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি যে তারা যেন এই দিকটা খেয়াল করেন। মামলার অনুমোদন দিলে যেন খেয়াল করেন যে আর বাকি টাকা গেল কোথায়? এত বড়, বড় কাহিনী সেইগুলো কিভাবে মাফ হলো? হ্যাঁ, আপনার সম্পদের কাহিনী আমরা শুনি কিন্তু তারপরে যখন দেখা যায় যে মামলা করছে দুদক তখন টাকার পরিমাণটা কমে যায়। চার্জশিট যখন দিচ্ছে তখন আরো কমে যায়। কেন কমছে? আপনার আ তিনি যদি কারোর কাছ থেকে ধার নিয়ে থাকেন, দান নিয়ে থাকেন সেইগুলোর সোর্সও তো তদন্ত অনুসন্ধান করে দেখার দরকার যে যিনি দান করছেন তার দান করার ক্ষমতা কোথায়? দান করার আর আসলে এই ক্ষমতা ব্যক্তিকে কোথায়? কেন দান করছেন? তার নিজের কতটা আছে, যে কতটা রাখলেন তিনি তার নিজের জন্যে যে এনাকে দান করছেন। এই সমস্ত বিষয়গুলো মিলিয়ে দেখার অনুরোধ করব আমি। যেটা আমি আমার অভিজ্ঞতায় দেখেছি যে এগুলো দেখা হয় না ঠিকমতো। এখন জি, আমাদের এখানে দেখছি যে আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে যেমন এফবিআই আপনাকে আমরা তথ্য দিয়েছি। বাংলাদেশের শেখ হাসিনাও বাংলাদেশের সিটিজেন, সজীবউদ্দৌলা জয়ও বাংলাদেশের সিটিজেন। আমরা এখান থেকে তথ্য প্রমাণ দিয়েছি তাদের $৩০০ মিলিয়ন এর একটা ট্রান্সেকশন রয়েছে। জি, সুইজারল্যান্ডের মতো ব্যাংকগুলো তথ্য প্রমাণ দিয়ে বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত রয়েছে যে বাংলাদেশে কার কত টাকা রয়েছে। তারপরে সামিট গ্রুপের যে করাপশন গুলো তারা কিন্তু বাংলাদেশ ব্যাংকে কোনো অনুমতি না নিয়ে টাকা বিদেশে নিয়ে গেছে এবং তারা সেখানে ইনভেস্ট করেছে। কিছু জিনিস প্রুভেন যেমন আপনি যখন ইনভেস্টমেন্টের থ্রুতে পাসপোর্ট নেন সেখানে এই পরিমাণে টাকা ইনভেস্ট করতেই হয়। তো সামিট গ্রুপ হুম, সহ বড় বড় কোম্পানি অনেক ধরনের দুর্নীতি যেটা আন্তর্জাতিক এবং দেশীয় আইনে বৈধ মানে দ্বৈতভাবে এটা হচ্ছে আপনার ইলিগাল বা অবৈধ। তো সেই ক্ষেত্রে আহ, তাদেরকে কেন আমরা বিচারের আওতায় আনতে পারছি না অথবা কেন আমরা আন্তর্জাতিক দেশগুলোর সাথে সমন্বয় করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছি না বা টাকাগুলো ফেরত আনতে পারছি না? কারণ আমরা দেখছি বাংলাদেশে ভ্যাটে দিয়ে ১২০০ কোটি টাকা ১২,০০০ কোটি টাকা নতুন ভাবে আহ, আদায় করার চেষ্টা করছে। এখন ভ্যাট তো দেয় সাধারণ লোকজন, দিতে বাধ্য। জি। একজন কৃষককেও গেলেও ভ্যাট দিতে হয়, একজন যে ভিক্ষুক তাকেও ভ্যাট দিতে হয়। কিন্তু আমাদের এই পেমেন্টের জন্য যে ভ্যাটটা দিচ্ছি মানে একটা বড় আইএমএফ এর পেমেন্টের জন্য যে ভ্যাটটা আমরা কালেক্ট করার সিদ্ধান্ত নিয়েছি, এটা যারা টাকা চুরি করেছে, যারা দুর্নীতি করে নিয়ে গেছে তাদের কাছ থেকে ফেরত না নিয়ে এসে কেন আপনি মনে করছেন যে আমরা এটা সাধারণ জনগণ বা গরিবের উপরে চাপিয়ে দিচ্ছি? না সেটা তো বটেই। এখন যেটা ধরেন উম মানে এই যে উম অবিবেচকের মতন ভ্যাট বাড়ানো হলো, যেটাতে দেখা যাচ্ছে যে আসলে কিন্তু বৈষম্য বাড়ে। কারণ বড় লোক যারা তারাও যে হারে ভ্যাট দেবে, গরিব মানুষও সেই একই হারে ভ্যাট দেবে। তাহলে প্রত্যেকের পকেট থেকেই সমান টাকা যাচ্ছে। কিন্তু যারা বড়লোক তারা যেই পরিমাণ সম্পদ রাখেন, তারা যেই পরিমাণ আয় করেন, আর একজন সাধারণ মানুষ তিনি যেই পরিমাণ আয় করেন, এই জায়গাটায় বৈষম্য তৈরি হচ্ছে। তো সেই জায়গায় সরকার আসলে বড়, বড় যে সমস্ত ট্যাক্স পেয়ার আছে, যারা আরো ট্যাক্স ফাঁকি দেয়, তাদেরকে ধরবার ব্যাপারে উদ্যোগ না নিয়ে সাধারণ একটা নিয়ম সস্তায় চট করেই আপনার ভ্যাট বাড়িয়ে দিয়ে সবার কাছ থেকে টাকা আদায় করার একটা ফন্দি, এটা আমি তীব্র প্রতিবাদ জানাই। এটা মোটেও উচিত হয়নি। বরং একটা হচ্ছে যে ট্যাক্স নেট বাড়ানো, যে আপনার কি করে ট্যাক্স আরো বেশি পাওয়া যায়, যাদের যাদের ট্যাক্স দেওয়ার ক্ষমতা আছে কিন্তু দেয় না, ফাঁকি দেয়, নানান কায়দা করে, তাদেরকে আ করের আওতায় আনা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া, সেইটা একটা দরকার ট্যাক্স বাড়ানো। আর একটা দিক হলো যে ঠিকই বলেছেন যে আমাদের দেশ থেকে যেই সমস্ত অর্থ দুর্নীতিবাজরা পাচার করে নিয়ে গেছে, সেই সমস্ত অর্থ উদ্ধারের দিকে জোর দেওয়াটা তো দরকার ছিল। আমরা এখনো পর্যন্ত দুঃখজনকভাবে হলেও সত্য যে এখনো পর্যন্ত সেরকম কোনো বড় ধরনের উদ্যোগ আমরা দেখছি না। আমরা দেখছি যে বিএফআইউ কিছু, কিছু অ্যাকাউন্ট জব্দ করছে।
ফ্রিজ করছে, দুদক কিছু, কিছু ফ্রিজ করছে কিন্তু সেইগুলো অ্যাকাউন্টে কয় টাকা আছে, হ্যাঁ? সেইটা দেখা যাবে যে সেগুলো হয়তোবা ফাঁকা। খুব বেশি অর্থ সেই অ্যাকাউন্টগুলোতে নেই। এখন এইভাবে আপনার অর্থ জব্দ করা হচ্ছে। আ আ ফ্রিজ করা হচ্ছে অ্যাকাউন্ট। টাকা পাওয়া যাচ্ছে না। যে সমস্ত দেশগুলোতে টাকা পাওয়া গেছে সেই পাচার হয়ে গেছে, সেই সমস্ত দেশগুলোর থেকে টাকা ফিরিয়ে আনবার ব্যাপারে তেমন কোনো উদ্যোগ খুব একটা দেখা যাচ্ছে না। সম্প্রতি একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলে স পত্র-পত্রিকায় দেখলাম এবং আপনার আ যৌথ তদন্ত দল করা হয়েছে। এটা মানি লন্ডারিং এর ইস্যু তো যেহেতু টাকা পাচার আছে, অবৈধভাবে অর্থ উপায় করে আপনার অর্জন করছে সেজন্যে মানি লন্ডারিং। তো মানি লন্ডারিং এ এই যৌথ তদন্তের বিষয়টা আছে এবং মানি লন্ডারিং এর ব্যাপারটা শুধুমাত্র যে দুদকের হাতে তা নয়, এটার মানে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হচ্ছে কিনা সেটাও একটা বিষয়। মানি লন্ডারিং একটা সময়ে শুধুমাত্র দুদকের হাতেই ছিল। যখন আপনার ২০১৫ সাল পর্যন্ত দুদকের হাতেই ছিল মানি লন্ডারিং। যদিও দুদকও খুব বেশি বড় ধরনের বাইরের দেশ থেকে মানি লন্ডারিং এর টাকা ফিরিয়ে আনবার মানে তাদের সাফল্য তেমনভাবে নেই। কিন্তু তারপরে যখন ২০১৫ সালে মানি লন্ডারিং আইনটাকে সংশোধন করা হলো এবং সেখানে আপনার সিআইডি, তারপরে এনবিআর, কাস্টমস, তারপরে মাদক, এরকম বন বিভাগ, এরকমভাবে অনেকগুলো প্রায় ১৭-১৮ টা প্রতিষ্ঠানের কাছে এই মানি লন্ডারিং এর তদন্তের ক্ষমতা তাদের কাছে দেওয়া হয়। তার ফলে দেখা যাচ্ছে যে এই মানি লন্ডারিংটা আমার কিনা এরকম একটা ঠেলাঠেলিও চলেছে। যার ফলে মানি লন্ডারিং এর ব্যাপারে খুব বেশি কিছু অগ্রগতি ঘটেনি। এখনো সেইটি হয়তোবা ঘটছে কিনা যদিও সরকার এখন টাস্ক ফোর্স একটা করে দিয়েছে এবং এরা যৌথ তদন্ত দল গঠন করেছে। কিন্তু যৌথ তদন্ত দল বা টাস্ক ফোর্সের কাজ খুব বেশি কিছু এখনো দৃশ্যমান হয়নি। কাজ যেটি করতে হবে সেটি হচ্ছে যে বাইরের যেই দেশে টাকা আছে সেই দেশকে এমনি মুখে, মুখে বললে তো হবে না যে আমার টাকা গেছে ফেরত দাও। আমাদের নির্দিষ্ট একটা আইনি প্রক্রিয়া আছে এবং সেই প্রক্রিয়াটাও ওই আইনে ওই দেশের আইনের সাথেও মিলতে হবে। আমাদের এখানে আপনার পারস্পরিক সহায়তা, আইনগত সহায়তা আইন বলে একটা আইন আছে ২০১২ সালের। সেই আইনের বিধান অনুযায়ী চাইতে হবে বাইরের দেশে রিকোয়েস্ট পাঠাতে হয়। সেইগুলো তো পাঠানো হচ্ছে না। তার আগে যেটি করার দরকার সেটি হচ্ছে যে স যেই দেশে গেছে সেই দেশের কোন জায়গায় কোন খাতে টাকাটা আছে সেটা লোকেট করার দরকার সুনির্দিষ্টভাবে এবং কিভাবে এটা গেল তারও কিছু প্রাথমিক তথ্য প্রমাণ তো নেওয়ার দরকার, সংগ্রহ করা দরকার এবং সেইটা সংগ্রহ করে আমাদের দেশের আদালতের কাছে যাওয়ার দরকার। আদালত সেইটি ফ্রিজ করার আদেশ দিলে তারপরে সেই দেশে পাঠানো যাবে এবং সেই দেশ সেই অর্থটা ফ্রিজ করে রাখবে। আমাদের দেশে যখন মামলার বিচার শেষ হবে, সাজা দেয়া হবে, ওই অর্থটা বাজেয়াপ্ত হবে, তখন এই অর্থ আপনার ফেরত আসবে। তাহলে একটা দীর্ঘ প্রক্রিয়া। তো আমরা এখনো পর্যন্ত বাইরের অর্থ ফ্রিজ করেছি এমন খবর পাইনি। বাইরের কোনো অর্থ, বাইরের কোনো দেশের আ আ পাচার হয়ে গেছে, সেই অর্থ ফ্রিজ করতে পারা গেছে, এমন কোনো খবর আমরা দেখি নাই। আর এই মামলাগুলো আপনার চার্জশিট হবে, সাক্ষী হবে, বিচার হবে, রায় হবে, আপিল হবে। এই সমস্ত প্রক্রিয়া করে বাজেয়াপ্তকৃত অর্থ ফেরত আনা এবং শেষ পর্যন্ত ওইটা বাজেয়াপ্ত থাকবে না আদালত খালাস দিয়ে দেবে যখন আপনার এই আবার পট পরিবর্তন যদি হয়ে যায় তখন কি হবে? কারণ আমাদের দেখা যায় যে অ্যা কন্টিনিউইটি থাকে না। আপনার আজকে একরকম পরিবেশ, আজকে একরকমভাবে একদিকে আমরা ছুটছি দুর্নীতির কথা বলে যে এরা দুর্নীতিবাজ। আবার পট পরিবর্তন হয়ে গেলে এরা সবাই ফেরেশতা। বাকি অন্য যারা ছিল তাদের অতীত যারা বিগত হয়ে গেছে তাদের বিরুদ্ধে আবার আমরা সবাই ছুটছি এবং আ তারা কিভাবে পাচার করেছে সেই সমস্ত করছি। এইরকম পট পরিবর্তন যদি হয় তখন আবার কি অবস্থা দাঁড়াবে সেটাও একটা অবস্থা। সুতরাং অনেক দেরি হয়ে যাচ্ছে বাইরের দেশের থেকে অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে। আমি বলব যে সক্রিয় পদক্ষেপ নেয়া দরকার। আদালতে আপনার ক্রোকের জন্য, ফ্রিজের জন্য দরখাস্ত দেয়ার দরকার এবং সেই আদালতের নির্দেশ নিয়ে সংশ্লিষ্ট দেশে কার্যকর করা, বলবৎ করা সেই এক্সিকিউট করা সেই আদেশটা।
আপাতত জনাব সেটা। নজরুল ইসলাম, তারপরে আমাদের জি, আমাদের এখানে আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি। আমাদের এখানে যে সহজ একটা ব্যবস্থা রয়েছে ইউনাইটেড স্টেটস এ, যে এখন আমাদের জানুয়ারি মাস, আমাদের হাতে সময় থাকে জি, এপ্রিল মাসের 15 তারিখ পর্যন্ত। আমরা যতগুলো খাতে ইনকাম করেছি এবং আমরা সরকারকে জানাই নাই যে আমরা এই হুম, খাতে ইনকাম করেছি, আমার বেতন থেকে আমি এত টাকা পেয়েছি, আমি এই জায়গা থেকে আমি কয়দিন আপনার ট্যাক্সি চালিয়ে এত টাকা পেয়েছি, বা আমি এই জায়গা থেকে ব্যবসা করে এত টাকা পেয়েছি, এই সকল হিসাব আমাকে এপ্রিলের 15 তারিখের মধ্যে সরকারকে দিয়ে দিতে হবে। 15 তারিখের মধ্যে আমি দিলেই যে সরকার গ্রহণ করবে তা না। আমি যে খাতগুলো থেকে ইনকাম করেছি, যেমন আমি সরকারি চাকরি করি, আমার এমপ্লয়ারও সরকার, তারাও সরকার হওয়া সত্ত্বেও আইআরএস কে, বা আমাদের যে কর অধিদপ্তর যেটা রয়েছে বা কর মন্ত্রণালয় হুম, যেটা রয়েছে, সেখানকে আমার বেতনের এগেনস্টে তারা একটা পেপার জমা দেয়। আমি এখান থেকে ইনকাম হচ্ছে, আমি এখানে একটা পেপার জমা দিই। যারা ট্যাক্সি ড্রাইভ করে, একইভাবে উবার বা লিফট, তারাও একটা পেপার জমা দেয়, বা তারাও, আবার যে ব্যবসা করে সে এবার তার কত টাকা বেতন হিসাবে গিয়েছে, সে কত টাকা দিয়ে মাল কিনেছে, তার ক্রেডিট কার্ডের বিল, তার মালের বিল, তার যতগুলো ট্যাক্স আইডি ছিল, এগুলো দিয়ে সারা বছরেরটা তাকে এপ্রিলের 15 তারিখের মধ্যে দিতে হবে। এবং এটাকে নিয়ে আইআরএস তার প্রয়োজন মতো সময় ব্যবহার করে তাকে একটা সার্টিফিকেট দিবে যে 2024 সালে আপনার কর বাবদ আমি আপনার কাছে কোনো টাকা পাই না, এবং আপনার টোটাল সম্পদের পরিমাণ এত। হুম, একইভাবে সজীবজ জয়ের আমেরিকাতে কোনো ইনকাম নেই, উনি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত, উনি অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত, কিন্তু সেটা হচ্ছে যে বাংলাদেশে আমি একটা কাজ চাই, আমি আপনাকে টাকা দিলাম, কিন্তু এই ইনকামটা আমেরিকাতে বৈধ না। হুম, হুম, হ্যাঁ, জি, এটা এবং আমেরিকার গভর্নমেন্ট বলেই দিচ্ছে যে এখানে আমরা অলরেডি $300 মিলিয়ন একটা ফান্ড পেয়েছি, যেটার হুম, হিসাব দিতে পারেনি। এবং এখানে একটা শুভঙ্করের ফাঁকি উনি অলরেডি অ্যাপ্লাই করেছে। বাংলাদেশে সবাই চিন্তা করতেছি যে এমন একটা পরিবার, যে পরিবারে হচ্ছে এ ওকে ছেড়ে চলে যাচ্ছে, এ দেশ ছেড়ে চলে যাচ্ছে। যদি সহজ অর্থে বলি, সজীবদের ওয়াইফ উনি ডিভোর্স নিয়েছেন, কিন্তু আমেরিকান ডিভোর্সের আইনটা না অন্যরকম। যে আপনি যখন হাজবেন্ড যখন ওয়াইফের থেকে ডিভোর্স নেয়, হাজবেন্ডের যে টোটাল অ্যাসেট যেটা থাকে, আপনি জি, ধরেন $100 বিলিয়ন মালিক, বা আপনি $1 বিলিয়ন মালিক, আপনার ওয়াইফ কোনোভাবে যদি জড়িত নাও থাকে, সে লিগালি $500 বিলিয়ন মালিক সে হয়ে যাচ্ছে। জি, জি, সো আপনি সজীব অজয় জয়ের বিরুদ্ধে এফবিআই দুর্নীতির একটি প্রমাণ দিল, বাংলাদেশ যেখানে দেরি করতেছে সেখানে সজীব অজয় জয় কিন্তু উনি বসে নেই, ওনার লিগাল টিম কিন্তু ওনাকে অ্যাডভাইস দিয়েছে যে আপনি ডিভোর্স করেন, তাহলে আমেরিকান আইনে আপনি 50% সম্পদ সেভ করতে পারবেন আপনার বাচ্চার জন্য। হুম, জি, জি, আপনি দুর্নীতি করে নিয়ে আসেন, আপনি কাউকে খুন করে নিয়ে আসেন, আপনার অ্যাকাউন্টে $1 বিলিয়ন রয়েছে, বা আপনার ডলারে $5 মিলিয়ন রয়েছে, তাহলে 2.5 মিলিয়ন হচ্ছে আপনার ওয়াইফের, 2.5 মিলিয়ন আপনার। এখন আপনাকে যদি আমি আদালতে নিয়েও যাই, আমি আপনার 5 মিলিয়নে হাত দিতে পারবো না, কারণ আপনার ওয়াইফ তো লিগালি পেয়েছে, আমি পাবো আপনার 2.5 মিলিয়নের উপরে। তারা কিন্তু লিগাল বিষয়গুলো কিন্তু নিয়ে বসে নেই। হ্যাঁ, তো অবশ্যই। আমরা কিন্তু মানে আমরা মনে করতেছি যে আরে ডিভোর্স হয়ে যাচ্ছে না, এখন ডিভোর্স হওয়ার ওইরকম কোনো কারণ নাই। এখন ডিভোর্সের একটা কারণে আমরা এখান থেকে দেখছি যে তারা লিগালি আমেরিকান আইন কিন্তু ওরাও ভয় পায়। এখানে হ্যাঁ, আপনি আইনের ঊর্ধ্বে কেউ না, আপনি ডোনাল্ড ট্রাম্প বলেন, আমাদের প্রেসের এখানে যে বলেন, আইনের ঊর্ধ্বে কিন্তু কেউ না, সজীব জয়ও না। তো আমরা বসে থাকলেও কিন্তু তারা কিন্তু বসে নাই। তো আসলে কি আমরা বিচার বিভাগের উপর দায় চাপিয়ে, সরকারের তো, আমাদের তো আইন মন্ত্রণালয় রয়েছে, আমাদের প্রবাসী মন্ত্রণালয় রয়েছে, আমরা তো দেখলাম না যে যখন ভ্যাট বাড়ানো হয়েছে সাধারণ জনগণের কাছ থেকে, সেটা কোনো বিচার বিভাগের কাছে বা সেটা কোনো কর কমিশনের কাছে সেভাবে অনুমোদন নিয়ে একটা সার্ভে করে নিয়ে এটা জনগণের উপর অত্যাচার হবে কি হবে না, সেটা না করে জাস্ট একটা অধ্যাদেশ দিয়ে করটা বাড়িয়ে দেওয়া হলো। তাহলে এরকম একটি অধ্যাদেশ দিয়ে কেন আমরা তাদের কাছে টাকাটা ফেরত নিয়ে আসতে পারতেছি না? এবং আমি যতটুকু বাংলাদেশে আইনে জানি যে সরকারি কর্মকর্তারা আইনের ঊর্ধ্বে, তাদেরকে নিয়ে সংবাদ পরিচালনা করতে বাধা রয়েছে, তাদেরকে নিয়ে আপনার মানে সরাসরি আপনারা চাইলেও মামলা করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সে কমিশনে আছে। এরকম অনেকগুলো, তাদেরকে তো আসলে তো আইনের মধ্যে রাখা হয়নি, আইনের ঊর্ধ্বে রেখে কি দুর্নীতি করতে সহায়তা করা হচ্ছে কিনা? না, সরকারি কর্মকর্তারা আইনের ঊর্ধ্বে এই কথাটা সঠিক নয়। সরকারি কর্মকর্তারা কেউই আইনের ঊর্ধ্বে নয়। অ্যা কেউ যদি দুর্নীতি করে সেটা অবশ্যই তার বিরুদ্ধে আইনের প্রয়োগ হবে। কিন্তু আমাদের দেশে যেটি দুঃখজনক সেটা হচ্ছে আইনের প্রয়োগটা হয় না। যে আইন আছে আমাদের দেশে যথেষ্ট আইন আছে এবং যথেষ্ট ভালো, ভালো আইনই আছে। শক্ত নয়, নরম নয়, আ কি বলে আপনার নরম আইন নয়, শক্ত আইনই আছে। কিন্তু আমাদের যেটি হয় সেটি হচ্ছে প্রয়োগটা ঠিকমতো হয় না। যারা আমাদের আইন প্রয়োগ করেন
তারা যে সমস্ত দুর্নীতিবাজ তাদের দ্বারা এমনভাবে প্রভাবিত হয়ে যান, এমনভাবে আপনার বশীভূত হয়ে যান, যার ফলে দেখা যায় যে আইনটা তার বিরুদ্ধে সেইভাবে প্রয়োগ হয় না। নানান রকম ছুতানাতা অজুহাতের ব্যাপার চলে আসে। আবার এটা তো গেল বিচারের ক্ষেত্রে। আপনার ধরবার ক্ষেত্রেও তাদের ক্ষেত্রে দেখা যাবে যে এই যাদের বিরুদ্ধে এখন আপনার বিগত আমলের যাদের বিরুদ্ধে ধরা হচ্ছে, যাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে, এই এই আমলের আগেও তাদের বিরুদ্ধে কিছুই করা হয়নি। তাদের কিছুই ২-১ জন কাউকে যদি বা ধরা হয়েছে তো তেমনভাবে কিছু পাওয়া যায়নি ইত্যাদি রকমের সার্টিফিকেট দেয়া হয়েছে। তো কাজেই আমাদের দেশে সবচাইতে বড় সমস্যা হচ্ছে যে আপনার আইনের প্রয়োগ নাই। ওই সমস্ত দেশগুলোতে যে সমস্ত দেশে আপনারা বসবাস করছেন আমেরিকা, ইউরোপ সেই সমস্ত দেশগুলোতে উন্নত সেই কারণেই বলা হয় যে তারা তাদের দেশে কিছু মানে পুরোটা না হলেও অন্তত কিছুটা হলেও আইনের শাসন তো আছেই এবং সেই শাসনটা সত্যিকার অর্থে আইনের শাসন বলতে যেটি বলে আরকি যে দুষ্টের দমন আর শিষ্টের পালন, সেই ব্যবস্থাটুকু তো সেখানে থাকে। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে এখানে আপনার দুষ্টেরই লালন করা হয় দুষ্টের। যারা শিষ্ট তাদেরকে পিষ্ট করা হয়। এরকমই আমাদের সমাজ ব্যবস্থা হয়ে আছে। আমরা আইনটাও প্রয়োগের ক্ষেত্রে এরকম অবস্থা করে রেখেছি। যার ফলে এখানে হচ্ছে না। আপনি ঠিকই বলেছেন যে যারা দুর্নীতি করছে তারা দুর্নীতিলব্ধ অর্থ নানান ফন্দি ফিকির করবে কি করে এটাকে সরিয়ে নেয়া যায়, কি করে হাইড করা যায়, কি করে জব্দ করার হাত থেকে বাজেয়াপ্ত করার হাত থেকে বাঁচানো যায়। তখন এই সমস্ত কায়দা কানুন ধরতেই পারেন। এবং যদি ওইগুলো ধরেন তাহলে এটা তো একটা লিগ্যাল ব্যাটল শুরু হয়ে যাবে বাইরের একটা দেশের সাথে। সেইখানে তো আমাদের পক্ষে পেরে ওঠাও মুশকিল। যদি আমাদের দেশে হতো তাহলে আমরা একরকমভাবে ভাবতে পারতাম যে আমাদের দেশে এরকম ওয়াইফের নামে ট্রান্সফার করলেও আমরা সেটিকে গ্রহণ করতাম না। বলতাম যে এটি মূল উৎস ছিল এই লোকের, যিনি দুর্নীতি করে এটি অর্জন করেছেন। সুতরাং এটা তিনিই মালিক। উনি বেনামদার মাত্র। সেরকমভাবে আমরা করতে পারতাম। আমাদের এখানে সেটা সম্ভব ছিল। কিন্তু বাইরের দেশে যদি এইটা ঘটতে থাকে তখন তো এই লিগ্যাল ব্যাটল বাইরের দেশের সাথে পেরে ওঠা মানে জটিলতা বাড়বে আরকি। সেজন্যে যত দেরি হচ্ছে ততই আমাদের এই অর্থ ফেরত আনবার ব্যাপারটা কিন্তু জটিল হয়ে যাচ্ছে এবং প্রায় একটা সময়ে গিয়ে এটা অসম্ভব হয়ে যাবে। সঠিক। আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই। যেমন আপনি একটি প্রসঙ্গ বলেছেন যে যখন রিজিম চেঞ্জ হয় প্রিভিয়াস রিজিমের উপরে অনেকগুলো দুর্নীতির বিষয় আসে। যেমন আমরা মানে এখন বাংলাদেশের যেটা মানে ঘোষিত অঘোষিত সবচেয়ে বড় দল যেটি এখনো টিকে রয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। উনার যিনি প্রধান চেয়ারপারসন, উনার বিরুদ্ধে প্রিভিয়াস রিজিমের একটি দুর্নীতি নিয়ে অনেক বেশি কথা আমরা বলতে শুনেছি। যে এতিমের টাকা মেরে খেয়েছে বা এটা কিন্তু আন্তর্জাতিক ভাবে কিন্তু কখনো এটাকে নিয়ে এভাবে বলা হয়নি। এবং আমাদের এই দেশ থেকে যখন আমাদের এই আমেরিকার একটি বিষয় হয়েছে কি, আপনি যখন একটা বড় পলিটিক্যাল দলকে নিয়ে যখন আপনি কথা বলেন, আমাদের এখানকারও একটা ছায়া তদন্ত সেটাকে নিয়ে রিপোর্ট করে আমাদের এখানকার আইন প্রণেতাদেরকে ইয়া দেয়। সেখানে আমরা যেটা দেখেছি যে আহ আসলে এই টাকাটা কোথাও যায় নাই, এই টাকাটা আপনার মানে এক ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য একটি ব্যাংক অ্যাকাউন্টে গেছে, যেটা সুদে আসলে বেড়ে আহ, কিন্তু কেউ এটা যে নিয়ে চলে গেছে এমন না। তো আইনটা কি এরকম কিনা বাংলাদেশে যে আপনি আহ, প্রমাণ কি তোয়াক্কা করার দরকার নাই, বাট আপনি যদি মনে করেন যে আমি তাকে দুর্নীতির দায়ে সাজাগ্রস্ত করব, এটা মানে করা যায় কিনা, যে উনি যে এত বছর জেলে ছিলেন ওখানে কি আসলে দুর্নীতি হয়েছে নাকি এটা উনি আসলে প্রতিহিংসার শিকার হয়েছে বলে আপনি মনে করেন? না, এইটা তো আপনার আদালত থেকে রায়ই হয়ে গেছে। কাজেই সেই বিষয়ে আর কিছু বলার থাকছে না আরকি। তবে আমাদের আমি এই দেশে জন্যই আপনাকে প্রশ্ন আত্মসাতের করেছি যে জি, বিচারাধীন আমাদের হইলে দেশে আসলে করা বলা যায় না, আপনি আমার থেকে ভালো জানেন। আমাদের আমাদের দেশের যে আত্মসাতের আইন, সেই জায়গাটায় হচ্ছে যে আপনার কোনো চুক্তির মানে চুক্তিতে নির্দেশিত পন্থার বাইরে অথবা আইনের নির্ধারিত পন্থার বাইরে যদি টাকা কোনো জায়গায় ব্যবহার করা হয়, আপনাকে সরি চুক্তি করে বলা হলো আপনি হয়তো ধরেন আমার এজেন্ট কিংবা আপনি সরকারি কর্মকর্তা, আপনাকে আইন দিয়ে বলা হয়েছে যে তুমি এই টাকা এইভাবে খরচ করবা।
সেই টাকাটা যদি সেই পন্থার বাইরে খরচ করা হয়, তখন সেটা আত্মসাৎ হবে। তেমনিভাবে আমার একজন এজেন্ট যদি চুক্তি ভঙ্গ করে, চুক্তিতে আমি যেভাবে খরচ করতে বলেছি তার বাইরে অন্যরকমভাবে খরচ করে, তাহলে এটা আত্মসাৎ হবে। আত্মসাৎ মানে এই নয় যে নিজেই ভোগ করতে হবে। এক জায়গা থেকে আরেক জায়গায় একটা অ্যাকাউন্ট ট্রান্সফার হলেও সেটা আত্মসাৎ হতে পারে। যাই হোক, সেইটা ওটা তো মামলা শেষ হয়ে গেছে, কাজেই ওই বিষয়ে আর আমাদের আলোচনা করার মানে অনর্থক, সেটা নিয়ে কোনো লাভ নেই। তবে আ আপনার যেটি আমাদের ইয়ে সে অবস্থা সেটি দাঁড়াচ্ছে যে, যেহেতু বিগত সময়ে যারা দুর্নীতিতে নিমজ্জিত ছিলেন, তারা এতটা নিমজ্জিত ছিলেন যে ছোটখাটো বিষয় নিয়েও খুব বেশি মাত্রায় গলাবাজি করেছেন বিরোধী দলের প্রতি। সেগুলো আমরা দেখেছি। এবং তখনকার মিডিয়াগুলোও এই সুরে সুর মিলিয়েছে। বিচার বিভাগও এটার থেকে মুক্ত ছিল না। এইগুলো আমরা দেখেছি আরকি। তো সুতরাং আ এ আগামী দিনকে যদি ভালো করতে হয়, তাহলে সব দিকগুলোই ভালো করতে হবে। বিচারের জায়গাটাকেও ভালো করতে হবে। যার জামিন পাওয়ার যোগ্যতা আছে, যিনি জামিন পাওয়ার হকদার, তাকে অবশ্যই জামিন দিতে হবে। আবার ধরেন যার সাজা পাওয়ার যোগ্য, তাকে সাজা দিতে হবে। সেই রকম পরিবেশ, এবং পত্র-পত্রিকাগুলোও সেরকমভাবে লিখবে, মানুষও সেভাবে আওয়াজ তুলবে, সংগঠিত হবে। সেরকম একটা পরিবেশ যদি হয়, তাহলে দেখা যাবে যে দুদকের জন্যেও এটা একটা দুর্নীতি বিরোধী একটা অনুকূল পরিবেশ তৈরি হবে। যদি সেটা না হয়, তাহলে একা দুদকের পক্ষে ধরেন কাজ করা সম্ভব হয়ে উঠবে না। পট পরিবর্তন হলেও অতখানি হয়তোবা হবে না। এখন আমরা একটা জিনিস আমাদের এখানে দেখি যে ইফ ইউ সি সামথিং সে সামথিং। হ্যাঁ, আপনি দেখবেন যে ট্রেন স্টেশন, বাস স্টপেজ, বিভিন্ন জায়গায় সরকারি প্রতিষ্ঠানে লেখা থাকে সি সামথিং সে সামথিং। অর্থাৎ জনগণের সরাসরি, যেমন আপনার বাংলাদেশে যেটা হয় যে আইন প্রণেতা সংস্থা কিংবা মিডিয়াতে যদি কোনো জিনিস ভাইরাল হয়, তখন দুদকের চোখে পড়ে, তখন তারা সেটা নিয়ে কি কার্যক্রম করে সেটা লং ব্যাপার। কিন্তু আমাদের এখানে যেটা আমরা দেখি যে সাধারণ জনগণ যদি কোনো করাপশন দেখে, তাদের সুযোগ রয়েছে সরাসরি তারা এই বিষয়টা নিয়ে একটি ডিপার্টমেন্ট কিংবা যেমন আপনারা শুধু 911 অ্যাপ সম্পর্কে জানি, যে যেখানে আমরা কল করলে পুলিশ সাথে সাথে চলে আসে, যেটা বাংলাদেশকে 999 করা হয়েছে। জি, সেরকম কিন্তু 311 আছে। হ্যাঁ, 311 হচ্ছে আবার একটা মোবাইল অ্যাপও আছে। এই অ্যাপে আপনি হুম, কলও করতে পারেন, আবার মোবাইলে সেই অ্যাপটা ওপেন করে কোনো জায়গায় যদি কোনো দুর্নীতি দেখেন, কোনো অনিয়ম দেখেন, যেমন মনে করেন যে রাস্তাতে ঢালাই দিয়ে বা একটা ছাদ ঢালাই দিয়ে রড দেওয়ার কথা, সেখানে বাঁশ দিয়ে দিচ্ছে সরকারি একটা স্কুলে। তো হুম, 311 অ্যাপটা ওপেন করে আপনি বাঁশের ছবিটা পাঠাই দিলে সরকারি কর্মকর্তারা দ্রুত চলে আসে, এবং এটার প্রমাণও থাকে যে তারা দেখছে বাঁশ, কিংবা একটা ভিডিও করে ওটা 311 দিয়ে দিতে পারছে। এবং দিয়ে পাওয়ার পরে তারা যেটা হচ্ছে যে সরকারের কাছেও প্রমাণ থাকছে, দ্রুত ব্যবস্থাও নিতে পারছে, এবং দুর্নীতিটা বা করাপশনটা সেখানে সাথে সাথে থামিয়ে দেওয়া সম্ভব হচ্ছে। তো বাংলাদেশ তো আগে কথিত ডিজিটাল ছিল, বাট আসলে তো চাকা নতুন করে আবিষ্কার করার কিছু নাই। অলরেডি কোথাও না কোথাও আবিষ্কার হয়ে গেছে। তো সেই জিনিসগুলো কেন আমরা বাংলাদেশে দ্রুত ইমপ্লিমেন্ট করে দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করছি না, কিংবা বাংলাদেশের জনগণ না, যেখানে। জি, আমি বুঝতে পেরেছি আপনার পয়েন্টটা। সেটা হচ্ছে যে দুদকেও কিন্তু একটা হটলাইন আছে। আচ্ছা, ১০৬ বলে আরকি। সেখানে যে কেউ ফ্রি টোল ফ্রি কল করতে পারে। কল করে অভিযোগ দিতে পারে। সেই ব্যবস্থা রাখা আছে। এবং আমার এটা দুদকে জানা যে ছিল কেউ, না, আমি জানি গর্বিত জি, অনুভব জি, করছি। ১০৬ এটা অনেকদিন থেকেই 106। আছে। ১০৬ আচ্ছা, অনেকদিন থেকেই আছে টোল ফ্রি, যে কেউ কল করে দুর্নীতির খবর, দুর্নীতির অভিযোগ জানাতে পারে, তথ্য দিতে আচ্ছা, পারে। আবার যে কেউ দুর্নীতির অভিযোগ দুদকে করতে পারে। দুদকের তো জেলা পর্যায়ে কার্যালয় আছে, বিভাগীয় পর্যায়ে কার্যালয় আছে, ঢাকায় হেড অফিসে তো কার্যালয় আছেই। আপনার যেকোনো জায়গায় যেকোনো ব্যক্তি দুর্নীতির সুনির্দিষ্ট তথ্য দিয়ে অভিযোগ করতেই পারেন। এটা ব্যবস্থা রাখা আছে। এবং আ আমাদের দেশে যেটি সমস্যা হয় সেটি হচ্ছে যে দুর্নীতি কোনটা আর ব্যক্তিগত দ্বন্দ্ব কোনটা, সেইটার পার্থক্য এটা খুব আপনার একটা হয় না। এখানে যেটি হয়, আমি নিজের অভিজ্ঞতায় দেখেছি যে অভিযোগ থেকে যে সমস্ত ধরা হয়, সেগুলোতে দেখা যাবে যে ছোটখাটো বিরোধ আছে, ব্যক্তিগত দ্বন্দ্ব আছে। সেই সমস্ত বিষয়গুলোকে পেঁচিয়ে দিয়ে দুদকে অভিযোগ করে। হাজার, হাজার অভিযোগ জমা পড়ে। সেটা নিয়ে আপনার তার ভিতর থেকে সত্যিকারের দুর্নীতি খুঁজে পাওয়াটা
খুব মুশকিল। আমাদের এই জায়গাটাতেও একটা সচেতনতার দরকার আছে। যদিও মানুষ এখনো সচেতন হয়ে উঠছে না। মানুষ আমাদের এখানে অভিযোগই করতে যায় সত্যিকারের প্রতিকারের জন্য নয়। ওই অপর পক্ষকে জব্দ করাটাই হচ্ছে আমাদের এখানকার মানে আ আমাদের স্বভাব। তো সেইরকম ভাবে এর অভিযোগগুলো আসে। ফলে কাজ কিছু তেমন হচ্ছে না। আপনার আর এটাও আছে যে সব ক্ষেত্রেই যে অভিযোগ দুদক আ মানে নেওয়ার পরেও ব্যবস্থা নেয় সেটাও হয়তোবা নেয় না। সেরকমও আ অভিযোগ মানে সেরকমও আমরা শুনে থাকি আরকি। তাহলে কি কাজেই দুদক ব্যবস্থা না নেওয়ার কারণে দুদকের বিরুদ্ধে কমপ্লেইন করার আরেকটা কোনো অধিদপ্তর আছে কিনা? যে আমি সেটা তো আছে সেটা বাট সেটাও তো সেটা আছে। সেটাও আইনে করা আছে যে দুদকে কমপ্লেইন করে ব্যর্থ হলে তিনি আদালতে গিয়ে কমপ্লেইন করতে পারবেন। কিন্তু এক্ষেত্রে ওই দুদককে আমি কারাগারে আনা আমি সম্ভব দেখেছি কিনা? যে ওই আদালতে কেউ বড়, বড় দুর্নীতি নিয়ে যায় না। আপনার বড়, বড় দুর্নীতি নিয়ে ২-১ জন কেউ যদি যায়, তাহলে তারা আবার বড় আদালতে যায়। সেটি হচ্ছে হাইকোর্টে যায়। হাইকোর্টে কিন্তু যায়। দুর্নীতির বিষয়টা সরাসরি হাইকোর্টে নেই। যদিও হাইকোর্টের এখতিয়ার অনেক বড়, কিন্তু দুদকের জন্য জেলা পর্যায়ে যে আদালত আছে আমাদের সিনিয়র স্পেশাল জজ বলা হয়, অর্থাৎ জেলা দায়রা জজ যিনি আছেন, তার কাছে অভিযোগই যে যথেষ্ট, তিনিই যথেষ্ট ক্ষমতাশালী। কিন্তু আমাদের আইনজীবী যারা আছেন, লয়ার যারা আছেন, অ্যাডভোকেটস যারা আছেন, তারা দুদকের ক্ষেত্রে শুধুমাত্র হাইকোর্টই চেনেন। আমি এটাও আ আমার কাছে খুবই আশ্চর্য লাগে এবং হাইকোর্টও দেখা যায় যে এগুলোতে অনেকগুলোতেই ইন্টারফেয়ার ও করেন। নিচের কোর্টের যে এখতিয়ার এই মানে অকার্যকর হয়ে যাচ্ছে। উম সিনিয়র স্পেশাল জজের অর্থাৎ জেলা দায়রা জজের যে এখতিয়ারটা ছিল সেটা যে হাইকোর্ট প্রয়োগ করছেন, তাতে করে উনি কতখানি আ আপনার হাইকোর্টের জায়গাটাকে আফেল করলেন নাকি ইয়েটাকে করলেন আপনার নিচের কোর্টের কার্যকারিতা নষ্ট হলো সেগুলো দেখছেন না। আ এ এটাও আমরা দেখি। তো সুতরাং আ প্রতিকারের ব্যবস্থা আমাদের আমি তো বললাম যে আমাদের দেশে আইনের বিধির খুব একটা অভাব নেই, যথেষ্টই আছে। কিন্তু এগুলোর প্রয়োগের ক্ষেত্রে যারা এগুলোর সুযোগ নিতে চান, তারাও সেভাবে নিতে যান না। আবার যদিও বা কেউ যান, তাহলে দেখা যাবে যে সেখানে সেইভাবে আইনের সুষ্ঠু প্রয়োগ, সঠিক তদন্ত, সঠিক বিচার এগুলো হয় না। বিচারের সাথে তো ধরেন শুধুমাত্র একজন বিচারক জড়িত নন। ১ জন বা ২ জন মানে হাইকোর্টে যদি আসে তখন ৩ জনের ব্যাপার আসে বা ২ জনের ব্যাপার আসে। তো যদি সেরকম হয় তো তাহলে সেখানে তো লয়ার একটা বড় ভূমিকা রাখে। তো আইনজীবী যারা তারাও যদি দুর্নীতির বিরুদ্ধে আপনার সেরকম প্রতিজ্ঞাবদ্ধ হন যে, সত্যিকার অর্থে দুর্নীতিবাজদেরকে আমরা নানান রকম আমি আইনি যতটুকু সুরক্ষা আছে ততটুকুই দেওয়ার চেষ্টা করব। এর বাইরে অন্য কিছু করবার চেষ্টা করব না। সেরকম আমাদের আ আইন আদালতে সেরকমটা বরং উল্টোটা দেখা যায় যে মামলা কি করে বিলম্বিত করা যায়, কি করে দেরি করা যায়। এই সমস্ত নানান অসুবিধাও তৈরি হয়। যার ফলে বিচারের ক্ষেত্রেও আমরা সঠিক বিচারটা নানান কারণেই পাচ্ছি না। এইজন্য যেমন আপনি ফোন কলের কথা উল্লেখ করেছেন। আমরা আমাদের এখানে যেমন জনগণ কিন্তু এভিডেন্সও দিতে পারে। যে আমি হ্যাঁ, পারে। ছবি তুলে ভিডিও আ করে আ দিতে পারি। এখানেও জি, জি, দুদকেও পারে। আপনি এভিডেন্স সহ জমা দিতে পারেন। তাহলে কি এটার ব্যবস্থা আরো দ্রুত হয় কিনা? মানে হ্যাঁ, যে না হয়। আমার কাছে জি, প্রমাণও হয়, পেয়েছে। হয়। হ্যাঁ, আচ্ছা, প্রমাণ সহই আপনি দিতে পারেন। অবশ্যই সেটা তো আরো মানে বিশ্বাসযোগ্য হলো যে আপাত দৃষ্টিতে প্রাথমিক সত্যতা প্রমাণ হচ্ছে। তাহলে সেটা তো মামলা হওয়ারই কথা। কিন্তু আ সেরকম তথ্যই সঠিকভাবে থাকে না, প্রমাণ তো দূরের কথা। আমি যে সমস্ত তাহলে অভিযোগগুলোর কথা স্যার বলছি আমার একটা আরকি। প্রশ্ন রয়েছে। যেমন টিউলিপ সিদ্দিকের বিপক্ষে তো কিন্তু যুক্তরাষ্ট্র থেকে প্রমাণ দেয়া হয়েছে। উনি অমুকের কাছ থেকে ফ্ল্যাট নিয়েছে, অমুকের কাছ থেকে এটা নিয়েছে এবং উনি দুর্নীতির অভিযোগে আ বাংলাদেশের বিষয়ে দুর্নীতির অভিযোগে অলরেডি ক্ষমতাচ্যুত হয়েছে। সজীবউদ্দৌলা জয়ের ব্যাপারে $৩০০ মিলিয়ন আমরা প্রমাণ সহ দিয়েছি বাংলাদেশের কাছে। সুইজারল্যান্ড পর্যন্ত বলেছে আমরা তথ্য দিতে প্রস্তুত রয়েছি। তাহলে এই সকল ব্যক্তিদেরকে আমরা প্রমাণ সহ দুর্নীতি কমিশনের কাছে দিচ্ছি। আমরা ধরে নিই যে আমরা প্রবাসী যারা রয়েছে তারাও কিন্তু বাংলাদেশের জনগণ। জনগণ অবশ্যই থেকে নিশ্চয়ই। আমাদের ফরমেট থেকে আমরা কিন্তু প্রমাণ দিয়েই যাচ্ছি। বাট কেন কখনো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কিংবা আমি এক ধরনের বাদী
তো আমি বাদী হিসেবে কেন কখনো আমাকে মানে এই বিষয় আফোল্ড করা হচ্ছে না বা আমাকে আপডেট করা হচ্ছে না যে আপনার বিষয়টা আমরা এতদূর পর্যন্ত প্রমাণ পেয়েছি, এই জায়গাতে আমরা স্টপ হয়ে গিয়েছি, আপনি আমাদেরকে এখান থেকে যদি আরো বেশি প্রমাণ থাকে সেটি আমাদেরকে দিয়ে সহায়তা করুন। জি, জি। আমরা দুদকের আইনে সেটি আছে যে আপনার মানে যদি কোনো ব্যক্তি স্বনামে অভিযোগ করেন, আমাদের এখানে বেনামি অভিযোগ বেশি হয়। মানে আচ্ছা, ভুয়া নাম দিয়ে করে আরকি। সঠিক নাম দেন না, এরকমও আছে। যদি কোনো ব্যক্তি আ তার নিজ নামে অভিযোগ করেন, তাকে যদি পাওয়া যায় তার তাহলে এবং এই অভিযোগটার কি হলো পরিণতি সেটা কিন্তু জানানোর নিয়ম আছে। আইনে আমি আইনের কথা বলছি, আইনেই আছে। যে এই অভিযোগটা অনুসন্ধানে নেয়া হয়েছে। অথবা এই অভিযোগটা থেকে মামলা হয়েছে, মামলায় চার্জশিট হয়েছে। এই পর্যন্ত জানানোর কথা আছে আইনে। আর যখন বিচারে চলে যাবে, বিচারে তো সবাই জানতে পারবে আদালত থেকে যে বিচারে কি হলো। কাজেই দুদকেরও আইনে আমাদের দেশের আইনেও সেই বিধানটা আছে যে যিনি অভিযোগ করবেন অভিযোগকারীকে তার অভিযোগের পরিণতি কি হলো সেইটা সম্পর্কে জ্ঞাত করানো। সেটা আছে। কিন্তু আ ও যেটা আমি দেখেছি যে বেশিরভাগ অভিযোগই হয় আপনার ভুয়া নামে কিংবা ওই ব্যক্তিকে পাওয়া যায় না, এরকমটা আছে। সঠিক নিজ পরিচয়ে অভিযোগ করার সংখ্যাটা খুব কম। আমি আসলে প্রশ্ন একটু ভিন্ন ছিল স্যার। প্রশ্নটা ছিল যে আমরা যখন এখান থেকে কোনো প্রমাণ দিচ্ছি যে এই বিষয়গুলো ছিল যে ধরেন $300 মিলিয়ন এই ব্যয়ের প্রমাণ ও দিয়েছে। না, এইটা হচ্ছে যে ধরেন তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা ইতিপূর্বে নেওয়া সম্ভব না? জি, ইতিপূর্বে এই পট পরিবর্তনের আগে তো এই বিষয় নিয়ে চিন্তা করার প্রশ্নই ওঠে না। সেটা সবার কাছেই জানা যে তখন দুদকের কি শক্তি ছিল বা মিডিয়াগুলোর কি শক্তি ছিল, এমনকি আদালতেরই বা কি শক্তি ছিল, সেটা আমরা সবাই জানি। এখন পট পরিবর্তনের পরে তো এটা আর কোনো রাখার কথা নয়। কারণ দুদকের তো এই বিষয়টি নেয়ার কথা এবং আ যখন আপনি যদি ডকুমেন্টস দেন তাহলে তথ্য প্রমাণটা আরো সুনির্দিষ্ট হলো। তারা দুদকের পক্ষ থেকে লিগ্যাল যে ফর্মালিটিস আছে সেইটা পূরণ করে এটাকে আদালতে দাখিলযোগ্য এভিডেন্স হিসেবে, প্রমাণ হিসেবে গ্রহণ করবেন, সংগ্রহ করবেন। এটা তো আরো সহজ। আর যিনি অভিযোগটা করেছেন তাকে অভিযোগের পরিণতি সম্পর্কে জানাবেন যে এই অভিযোগের এই অবস্থা হয়েছে অথবা অভিযোগ গ্রহণ করা হয়নি, সেটাও জানাবেন। কাজেই এখানে তো বর্তমানে তো এই অবস্থাটা আছে। আমি আশা করব যে এইগুলো বিষয়ে এখন তো আর আপনার ধীরে চলো কিংবা গড়িমসি করার তো কোনো কারণ নেই। এখানে আরো গতি বাড়ানো দরকার এবং দুদকের গতি আমি যেটা দেখি বরাবরই দেখেছি সেটা হচ্ছে যে খুব গো স্লো, খুব ধীরে চলে এরকম একটা অবস্থা। এখানে দুদকের গতি ক্ষিপ্র হওয়া দরকার এবং আ সেই ক্ষিপ্রতা না হলে দুর্নীতিবাজদের সাথে পেরে ওঠা যাবে না। কোনোভাবেই সম্ভব নয়। আবার আমাদের এখানে কিন্তু আমরা বাংলাদেশকে অনেক বেশি ভালোবাসি। আপনি যেকোনো প্রবাসে যখন আপনি যখন বাচ্চা একটা হোস্টেলে যায়, ছোট বাচ্চা যেমন তার মাকে অনেক বেশি মিস করে, বাসাতে থাকলে কিন্তু অতটা মিস করে না। তো আপনি একটা বাংলাদেশী যেকোনো দেশে যান, আমাদের এখানে সবসময় একটা উদ্দেশ্য থাকে দেশটা যেন ভালো থাকে। যখন আপনাদের ইন্টারনেটে ব্ল্যাক আউট ছিল, আমরা কিন্তু এখান থেকে মানে বাংলাদেশ দেখার জন্য যে আমাদের দেশটাতে কি হচ্ছে অধীর আগ্রহ ছিলাম। এবং আমরা যুক্তরাষ্ট্র থেকে প্রায় 50 জন কংগ্রেসম্যান সিনেটের সাথে যোগাযোগ করে দ্রুত ব্যক্তিতে ওভার দ্য নাইট 22 জন আইন প্রণেতাদের স্বাক্ষর সহ অ্যান্টনি ব্লিংকনের একটি নোটিশ আমরা জারি করেছিলাম যে না, বাংলাদেশকে বাঁচাতে হবে। তো বাংলাদেশেই কিন্তু অনেক বাঙালি আছে যারা যুক্তরাষ্ট্র রাজ্য সহ বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত। তারা কিন্তু চায় দেশটাকে সাহায্য করতে। তো এমন কোন সুযোগ আছে কিনা যে বাংলাদেশের একটি বাংলাদেশের বাংলাদেশী মালিকানাধীন বা বাংলাদেশী বংশোদ্ভূত মালিকানাধীন কোন ল ফার্ম যদি ইন্টারেস্টেড থাকে, যে তারা বাংলাদেশে যারা দুর্নীতিগ্রস্ত লোকজন আমেরিকায় এসে তারা শেল্টার নিয়েছে বা তাদের অর্থ পাচার করেছে, সে সকল বিষয়ে আমরা এখান থেকে এখানের আইনে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনকে সাথে কাজ করব এবং সেই ক্ষেত্রে এই দেশে একটা ল ফার্মে তো তাদেরও তো এক্সপেন্ডিচার থাকে। তো যেমন আমাদের এখানে আপনি মামলা করার প্রবণও যেটা হয় যে মামলায় যখন উকিল জিতে বা যখন ল ফার্ম জিতে তখন গিয়ে উনি গেট পেইড হয়। তো
তো এরকম প্রবণ নিয়ে কি কাজ করার সুযোগ আছে কিনা, যে আমরা জিতবো এবং বাংলাদেশের পাচারকৃত অর্থ আমরা ফেরত দিব, কিন্তু আমাদের যে রিসোর্স গুলো ইউজ করেছি এটার গেট পেড আফটার উইন, হ্যাঁ, যে ফান্ডটা আসতেছে সেখান থেকে তারা এক্সপেন্ডিচার গুলো নেবে, এরকম কোনো সুযোগ ভাবে কাজ করা যায় কিনা? না, আমাদের দেশে এরকম ইয়ে নেই। লয়ার বা ল ফার্ম যারা, তাদের ফি তারা সাথে সাথে নিয়ে নেন আগেই আরকি। পরবর্তী মানে মামলার ফলাফলের পরে তারা নেবেন, এরকমটা তারা করেন না। কেউ ব্যক্তিগতভাবে করে থাকতে পারেন আমি হয়তোবা। আসলে আমার যুক্তরাষ্ট্রের কথা বলছি, মানে আমাদের এই দেশের জি, জি। উকিলরা এরকম ইচ্ছা আছে, কারণ আমরা জানি আমাদের দেশটা হ্যাঁ, হ্যাঁ। গরিব। আমরা সরকারি কর্মকর্তাদেরকে 7,500 কোটি টাকা দিতে হবে বলে ভ্যাট বাড়ায় দিচ্ছি, এই উদ্দেশ্যে আমরা করব না। আমরা না, চাই যে আমাদের না, দেশে আমরা টাকাটা আমাদের ফেরত দেশের দিই, যে জনগণরা বাঁচুক। আমাদের আমাদের দেশের যে কোর্ট কাচারি সেটা অতখানি আধুনিক হয়নি। আমাদের দেশের কোর্ট কাচারি বলা যায় সনাতন আ পুরাতন অবস্থাতেই আছে। যার ফলে যারা লয়ার তাদের ভাবনা চিন্তা ধ্যান ধারণা ওরকমটাই থেকে গেছে। নিয়ম কানুনগুলো ওরকমটাই থেকে গেছে। তারা তাদের যে ফিস সেটা আগাম আদায় করেই থাকেন বলেই আমি জানি। আর আর আমরা কেউ যদি থাকেন সহায়তা করতে চাই যে বাংলাদেশের সরকারকে। এরকমটা তো হয় না যে মামলা যেটি জিতবেন সেই মামলার জেতার যে তিনি যে টাকা পাবেন সেই টাকার থেকে দিবেন, এরকম কন্ট্রাক্ট সাধারণভাবে এখানে হয় না। টাকার বাংলাদেশে মামলা হয় তো না, হয়ই না। জি, জি, হয়ই না। টাকার স্যার আমি ক্ষতিপূরণের আসলে মামলা তো বলছি যে এখানে খুব একটা হয় না। আমরা সহায়তা করতে চাই আমাদের স্টাইলে, আমেরিকান স্টাইলে আমরা সহায়তা, আমাদেরকে টাকা দিতে হবে না। আমরা সহায়তা, সরি, আমরা বাংলাদেশের গভর্নমেন্টকে বা বাংলাদেশের প্রতিষ্ঠানকে সহায়তা করব যে বাংলাদেশের হারিয়ে যাওয়া অর্থ বা পাচারকৃত অর্থ আমরা ফিরিয়ে দেব, কিন্তু ফিরিয়ে দেওয়ার বিনিময়ে যে খরচগুলো এখানে হচ্ছে সেখান থেকে তাদেরকে গেট পেড করা সম্ভব কিনা। যদি তাও না হয় আমরা তাও সহায়তা করব, কিন্তু যদি এটা হয় সেই ক্ষেত্রে আমাদের সহায়তার পরিমাণটা একটু বেশি করা সম্ভব। আর যদি সেটাও না হয়, যদি আমাদের নিজস্ব রিসোর্স থেকে যদি সহায়তা করা যায়, আমরা করতে রাজি আছি। কিন্তু যদি এরকম কোনো আইন থেকে থাকে যে ঠিক আছে আপনারা এটা নিয়ে কাজ করুন, আপনারা যদি সফল হন লাইক প্রবনো, তাহলে আপনারা দুর্নীতি দমন কমিশনের এই অংশটুকু থেকে আমরা আপনাদেরকে এই পরিমাণ অর্থ প্রদান করতে সক্ষম হব যদি আপনারা কেসে জিতেন, না, সেরকমটা এরকম কিছু আপনার সম্ভব কি? ইয়েতে নেই। আমাদের এখানে যেটি আছে একটা সরি, সেটা হচ্ছে যে আ সোর্স মানি দেয়া হয়। যিনি ধরেন যে গোপন তথ্যদাতা, তার নামটাও প্রকাশ করা হবে না। সেরকম একটা থাকে। উম সোর্স হিসেবে ব্যবহার করা যেতে পারে এবং সেখানে সোর্স মানি কিছু দেয়ার বিধান আছে। কিন্তু আ সেই সোর্সটাও গোপনভাবেই থাকছে। প্রকাশ্যভাবে যে আপনি লড়াই করছেন সেরকমটাও আমাদের এখানে নেই। আর এই যদি কেউ করতে চান তাহলে বেসরকারি পর্যায়ে কিছু করবার সুযোগ নেই। দুদকের মাধ্যমেই করতে হবে। এবং যদি করতেই হয় তাহলে সেই ক্ষেত্রে বেস্ট হচ্ছে যে দুদকের কাছে অভিযোগ দেয়া এবং দুদকের তদন্তকারী কর্মকর্তা বা অনুসন্ধানকারী কর্মকর্তা যখন কাজ শুরু করবেন তখন তাকে টাইম টু টাইম সহযোগিতা করা। সেইগুলো থাকবে আরকি। হুম। আমরা দেখেছি যে বাংলাদেশে এই সোর্স মানি উদ্ধার করতে গিয়ে বাংলাদেশের মানে রানিং ব্রিগেডিয়ার জেনারেল সহ অনেকেই আর কি ধরা পড়েছে এবং তাদের দ্রুত বিচার হয়েছে, কিন্তু যাদের টাকাটা তারা উদ্ধার করতে গিয়েছিল এবং যাদের টাকাটা তারা নিয়েছে তাদেরকেও কিন্তু এখনো ওইভাবে বিচারের কাঠগড়ায় দেখিনি। এটার এবং তাদেরকে কিন্তু দেখেছি যে, শুনেছি যে তাদের মতো 621 জন বাংলাদেশ সেনাবাহিনীর কাছে রয়েছে বা বিভিন্ন জায়গায় রয়েছে। তো তাদের সোর্স মানি উদ্ধার করতে গিয়ে তাদেরকে মানে বিষয়টা এমন হলো না যে আমি বললাম ঠিক আছে ওই চোরকে আমি আমার ঘরে রেখেছি, এবার আমি চোরের বাসায় গিয়ে নিজে চুরি করছি, কিন্তু আমার ঘরে রাখা চোরদেরকে আমি আইনের কাছে সোপর্দ করছি না। তাহলে এই বিষয়টা দুর্নীতি দমন কমিশন কিভাবে দেখছে? না, দুর্নীতি দমন কমিশনের যেটি আছে সেটি হচ্ছে যে তার আ সবই যে দুর্নীতির দমনের আওতায় পড়বে তা তো নয়। দুর্নীতি দমনের নির্দিষ্ট আইন আছে এবং সেই আইনে দুর্নীতি বলতে সাধারণভাবে হচ্ছে সরকারি কর্মকর্তারা যে সমস্ত আর্থিক আপনার দুর্নীতি করে থাকেন সেইটি। আর এখন এসে দাঁড়িয়েছে হচ্ছে মানি লন্ডারিং। আর এখন আছে হচ্ছে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ। এই হচ্ছে দুর্নীতি। এর বাইরে অন্য অনেক রকমই দুর্নীতির যেটাকে আমরা সাদা চোখে দুর্নীতি বলে মনে করি, সেই সমস্ত ঘটনা সে আপনার দুর্নীতি দমন কমিশনের আওতায় পড়বে না। আচ্ছা, না আমি বুঝতে পেরেছি। আপনি আমি 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 আসলে মানে কিন্তু
যেই ব্যক্তি মানে আমি তাহলে এটা আসলে কোন ডিপার্টমেন্টের আওতায় পড়ে? যে আমি আবার যদি প্রশ্নটা রিপিট করি যে আমি বলছি যে এরা চুরি করেছে, এদের জ্ঞাত আয় বহির্ভূত আয় রয়েছে, এদের যে ইনকাম থাকার কথা তার থেকে অনেক বেশি ইনকাম রয়েছে, কিন্তু কোন একটি প্রতিষ্ঠান তাদেরকে শেল্টার দিচ্ছে, হ্যাঁ, হুম। এবং আহ, দুর্নীতি দমন কমিশনকে তাদের কাছে ঘিসতে দিচ্ছে না বা মামলা করতে দিচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে কি দুর্নীতি দমন কমিশনের কিছুই করার নেই তাদের বিরুদ্ধে বা সেই না, প্রতিষ্ঠানের বিরুদ্ধে? এটা তো আপনি যে কমপ্লেনটা করছেন এটা তো সরাসরি দুর্নীতিরই অভিযোগ। এবং সঠিক। যেই প্রতিষ্ঠান তাকে ওই দুর্নীতিবাজকে সহায়তা করছে, যেই প্রতিষ্ঠান বা যারা সহায়তা করছে তারা সহায়তার অপরাধে অপরাধী হবেন, অ্যাবেটর হিসেবে গণ্য হবেন এবং তার বিরুদ্ধেও একই রকমভাবে দুদক ব্যবস্থা নিবে। এটা তো দুর্নীতিরই অভিযোগ। তাহলে তো এরকম কোনো প্রতিষ্ঠানে এতটুকু ক্ষমতা নেই যে আমি বলতে পারি যে ঠিক আছে, আমার নাম মোসাবেল ফারদিন, আমি দুর্নীতিগ্রস্ত, কিন্তু আমাকে একটি প্রতিষ্ঠান শেল্টার দিয়ে বাঁচিয়ে রেখে দিল। তাহলে তো সেই প্রতিষ্ঠানও একইভাবে আইনের চোখে অপরাধী। অপরাধী হয়, জি অপরাধী হয়। সে প্রতিষ্ঠান তো ধরেন প্রতিষ্ঠান মানে প্রতিষ্ঠানের কিছু ব্যক্তি, কর্তা ব্যক্তি যারা তারাই তো অপরাধী হিসেবে আসবেন আরকি। প্রতিষ্ঠান তো এটা তো কোনো মানে ব্যক্তি সত্তা নয়। বা ওইভাবে প্রতিষ্ঠানের বিরুদ্ধে তার ফৌজদারি মামলা হবে না। মামলা হবে ওই প্রতিষ্ঠানের যে সমস্ত ব্যক্তিরা এই কাজগুলো সাথে সরাসরি জড়িত ছিলেন, এই সহায়তা করেছেন তাদের বিরুদ্ধে হবে। এখন আমরা 5ই আগস্টের পরে দেখছি দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে কাজ করছে। একটি নির্বাচিত সরকার আসলে কি এই গতিপথ পরিবর্তন হবে কিনা, বা এই গতিপথ যদি পরিবর্তন হয় আপনি মনে করেন তাহলে কি করলে এটি আজীবনভাবে একটি স্বাধীন দুর্নীতি দমন কমিশন হিসেবে বাংলাদেশের জনগণকে সার্ভ করতে পারবে? আপনি কি মনে করেন? না আমাদের দেশের যেটা আপনার মানুষের সংস্কৃতি, অর্থাৎ যারা ক্ষমতায় যাবেন তারাও তো মানুষ, আমাদের দেশেরই মানুষ। তারা যদি এই তাদের নিরপেক্ষতাটা বজায় রাখতে পারেন, আব তারা যদি কোন রকম হস্তক্ষেপ না করেন, রাষ্ট্রীয় যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেইগুলোকে তার নিজ মতো চলতে দেন। দলের স্বার্থে নিজের স্বার্থে কাজ করার জন্য বাধ্য না করেন, বিচার বিভাগকে যদি প্রভাবিত না করেন, তাহলে দুর্নীতি দমন কমিশনও স্বাধীনভাবে কাজ করতে পারবে। আর যদি সেই সমস্ত রাজনৈতিক শক্তি যারা ক্ষমতায় আসবেন, তারা যদি নিজেরাই এই মানসিকতায় পোষণ করেন যে আমার বিরোধী যারা আছে তাদেরকেই জব্দ করার জন্য, তাদেরকে শায়েস্তা করার জন্যই আমার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করতে হবে, দুদককে ব্যবহার করতে হবে, পুলিশকে ব্যবহার করতে হবে। পুলিশ আমার কথা মতো চলবে, দুদক আমার কথা মতো চলবে। এইরকম যদি মানসিকতা থাকে, তাহলে সেই মানসিকতার সাথে দুদকের কিংবা পুলিশের কর্তা ব্যক্তিদের লড়াই করাটা খুব কঠিন হয়ে যায়। সুতরাং আমি মনে করি যে দুর্নীতি যদি মানে দুর্নীতি দমন কমিশন সঠিকভাবে কাজ করবে কি করবে না সেটা রাজনৈতিক কমিটমেন্টের উপরেই নির্ভর করছে। পলিটিক্যাল কমিটমেন্ট এবং যারা রাজনীতিতে পরবর্তীতে আগামী দিনে ক্ষমতায় আসবেন তাদের এটা সদিচ্ছার উপরে নির্ভর করবে। তারা যেরকম হবেন, দুদকও দেখা যাবে সেরকম আচরণ করবে। বাকি অন্যান্য প্রতিষ্ঠানও সেরকম আচরণ করবে। তারা যদি নিরপেক্ষ থাকেন, তাহলে দুদকও নিরপেক্ষভাবে আপনার এ এম এ শক্তিশালী যে ভূমিকা রাখার দরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে, সেই ভূমিকা নেবে। যদি সেই ভূমিকা না নেয়, আমাদের আইনে যেটি আছে, দুদক আইনে, যে দুদক প্রতি বছর বার্ষিক রিপোর্ট দিবে মহামান্য রাষ্ট্রপতির কাছে। সেই প্রতিবেদনটা সংসদে উপস্থাপন হবে এবং সংসদে সেই প্রতিবেদনটা তো আলোচনা হবে। কিন্তু আমরা ২০০৪ সাল থেকে আজও পর্যন্ত একটি সংসদের আলোচনা দেখি নাই যে দুদকের এই প্রতিবেদন নিয়ে আলোচনা। যদি সংসদে দুদকের কাজকর্ম নিয়ে আলোচনা হয়, অর্থাৎ কাজকর্ম বলতে এই যেকোনো একটা বিষয় নিয়ে আলোচনা নয়, সুনির্দিষ্ট প্রতিবেদন ভিত্তিক যদি আলোচনা হয়, তাহলে তো আপনার দুদকের জবাবদিহিতাটাও আসে এবং তখনই জবাবদিহিতাটা নিতে পারবেন তারা, তারা নিজেরা যদি দুর্নীতিগ্রস্ত না হন। বিগত আমলের যে সমস্ত সংসদগুলো আমরা দেখেছি তারা প্রত্যেকেই বেশিরভাগই মানে ২-১ জন ছাড়া আরকি অলমোস্ট সবাই দুর্নীতিগ্রস্ত ছিলেন। যে কারণে সংসদে দুর্নীতির বিষয় নিয়ে এরকমভাবে দুদকের কাজকর্মকে প্রশ্নবিদ্ধ করার মতন আলোচনা আমরা দেখি নাই। বরং দুদকের সহায়তা কিভাবে পাওয়া যায় তাদের দুর্নীতি করবার ক্ষেত্রে সেরকমটাই আমরা দেখেছি।
তো কাজে আপনি আগামী দিনটাও আপনার ঐরকম, যদি তারা সেই পরিবেশ তৈরি করতে পারেন যারা ক্ষমতায় আসবেন, তাহলে দুদককে সঠিকভাবে মানে দুর্নীতি দমনের ক্ষেত্রে কাজে লাগানো সম্ভব হবে। স্যার, আপনি দীর্ঘদিন মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন। আপনার সময় আপনারা কতটুকু স্বাধীনভাবে কাজ করতে পেরেছিলেন? না, স্বাধীন তো আমরা যারা মহাপরিচালক হিসেবে থাকি তারা তো নিচের দিকে খুব একটা বুঝি না। অন্যরা কেউ বুঝেন কিনা জানি না। আমি তো লিগ্যাল ডিপার্টমেন্টে ছিলাম। আমার কাছে এরকম কোনো আপনার মানে এই নির্দেশনা বা এরকম কিছু আসে না। এইগুলো যারা চেয়ারম্যান, কমিশনার থাকেন তারাই বলতে পারবেন। তাদের মুখ থেকেই শুনি যে এই কাজটা করা যাবে না, ওই কাজটা করা যাবে না, এই কাজটা করতে হবে এরকম আরকি। তো তারাই বলতে পারবেন যে তারা কতখানি ইয়ে ছিলেন। তবে আমরা তো দেখেছি যে তখনকার আমলের যে সমস্ত দুর্নীতিবাজরা ছিলেন তাদের বিরুদ্ধে জোরদারভাবে কিছু তো সেই আমলেও হয়নি। তো কাজেই একটা প্রভাব তো ছিলই। আরেকটা জিনিস থাকে যে নিজে প্রভাবিত হয়ে যাওয়া। কারণ আপনার আমাদের এখানে যেটা সবাই মনে করেন যে আমার এই জীবনই জীবন নয়, আরো জীবন আছে। এই দিনই দিন নয়, আরো দিন আছে। তো এই দুদকের চেয়ারম্যানগিরি তো আমার শেষ নয়। আমার তো এর সাথে আয়ু শেষ হচ্ছে না। কাজেই আমার দুদকের চেয়ারম্যানগিরি করার পরে, কমিশনারগিরি করার পরে আবার যাতে করে কিছু একটা আমি সরকারি পাই-টাই, সেরকম একটা চাহিদার থেকেও নিজের থেকেই আপনার কর্তৃপক্ষকে মানে সরকারকে সন্তুষ্ট করবার একটা চাহিদাও দেখা যায় যে তারা মানে প্রবণতা তাদেরও দেখা যায়। তারাও এইভাবে মানে স্বেচ্ছায় এরকমও করেন অনেকে। তো এইগুলো এখন যারা সরকারে থাকবেন তারা এগুলোকে প্রশ্রয় দেবেন কিনা, তারা কি নির্দেশনা দেবেন সেটার উপরে নির্ভর করবে আগামী দিন। তাহলে যতটুকু বুঝছি যে চেয়ারম্যানরা প্রভাবিত হয়, কিন্তু এই চেয়ারম্যানদেরকে তো দেখার কথা আপনার। যে তারা আসলে কতটুকু কাজ করছে। তারা আসলে আ মানে না, তাদের চেয়ারম্যান কাজ চেয়ারম্যান করতে হচ্ছে হবে। চেয়ারম্যান হচ্ছে তাদের সর্ব অভিভাবক তো উপরে। আপনি। না, দুদকের যে আপনার ইয়ে কাঠামো সেখানে হচ্ছে যে চেয়ারম্যান হচ্ছে উপরে, তার পাশের ২ জন কমিশনার, তার নিচে হচ্ছে মহাপরিচালকরা। আচ্ছা, বুঝতে পেরেছি। এবং চেয়ারম্যানের কাছ থেকে আপনারা কতটা সহায়তা পেতেন যখন আপনাদের বিভিন্ন হুমকি বা এই ধরনের বিষয়ে যখন বলা হতো যে, "না, একে নিয়ে কাজ করা যাবে না" বা এই ধরনের কিছু। চেয়ারম্যান আপনাদেরকে শেল্টার দিতেন নাকি বলতেন, "যা বলেছে তাই করো"? না, আমাদের কাছে সরাসরি তো ওরকম নির্দেশনা আসতই না। মানে অন্তত আমার কাছে আসতো না। আমার কাছে আসতো না। আগামীতে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন যেন সুন্দর এবং সঠিকভাবে চলতে পারে এবং এই ক্ষেত্রে আপনার পরামর্শ কি? না, পরামর্শ তো ইতিমধ্যে আমি বলেই ফেলেছি যে এটা মানে দুদক বলেন কিংবা বিচার বিভাগ বলেন বা রাষ্ট্রীয় যে আইন শৃঙ্খলা বাহিনী বলেন, অ্যা তারা সত্যিকারের জনসেবক হবে কিনা, জনগণের মানে পুলিশের ক্ষেত্রে যেটা জনসেবক হওয়ার কথা সেটা হবে কিনা, দুদক সত্যিকার অর্থে দুর্নীতি দমনের জন্যই কাজ করবে কিনা, বিচার আদালত সত্যিকার অর্থে ন্যায় বিচার দেওয়ার জন্যই কাজ করবে কিনা, এগুলো নির্ভর করবে যারা রাজনৈতিক আ দল আছেন, যারা আগামীতে ক্ষমতায় আসবেন, যারা তারা কিভাবে সরকার চালাবেন, তারা রাজনীতি কিভাবে করবেন, তারা কি একাই রাজনীতি করবেন, বিরোধী দল শূন্য করে দিয়ে রাজনীতি করবেন বিগত আমলের মতন? নাকি বিরোধী দলের যে সমালোচনা সেইটাকে মোকাবেলা করে তাদের নিজেদের যে ভুল ত্রুটি সেইগুলোকে সংশোধন করে সেইরকম একটা গণতান্ত্রিক সংস্কৃতি আপনার চর্চা করবেন রাজনীতিতে, সেটা আমরা দেখব। এবং তারপরে হচ্ছে যে এই সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে তারা কি তাদের আজ্ঞাবহ দেখতে চান? মানে তাদের তাদের স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চান? নাকি দেশের স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করতে চান? সেইগুলোর উপরেই নির্ভর করবে। সম্পূর্ণটাই যারা আগামীতে ক্ষমতায় আসবেন রাজনৈতিক দল তাদের উপরেই নির্ভর করছে। আর যারা এখন বিচারের সম্মুখীন, মানে যারা এখন দুর্নীতির অভিযুক্ত, তাদের কি দুর্নীতি দুদক থেকে কোনো বিচারের সম্মুখীন করার পরিকল্পনা রয়েছে কিনা? যে তারা আসলে এই বিচারগুলো হবে বা এরকম কোনো কিছু, যাদের বিরুদ্ধে এখন আমরা অভিযোগ দেখতে পাচ্ছি, তাদেরকে নিয়ে কোনো যারা বিচারের পালিয়ে যারা যারা তারা পালিয়ে পলাতক, গিয়েছে। দেশের বাইরে পালিয়ে গেছে। যারা পলাতক পালিয়ে রয়েছে বা বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন ব্যক্তির আশ্রয়ে রয়েছে। হ্যাঁ, মানে যারা পলাতক আছে আরকি। হ্যাঁ, সেটাই তো বলছেন? আর জি। যারা ধরা পড়েছে তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা হচ্ছেই। যারা পলাতক আছে
আমাদের দেশে পলাতক অবস্থায়ও বিচার করা সম্ভব। তিনি যদি হাজির না হন তাহলে তার পলাতক অবস্থায় তাকে পলাতক ডিক্লেয়ার করে তার অনুপস্থিতিতেই বিচার হবে এবং রায় হবে। সাজা হলে তারপরে তাকে যেদিন ধরে পাওয়া যাবে সেদিন থেকে সাজা খাটানো শুরু করা যাবে। কাজে এই দিক থেকে কোনো অসুবিধে নেই আরকি। তবে যদি তাকে ধরে আনা যায় আগেই, তাহলে তো তাকে তদন্তের ক্ষেত্রে অনেক সময় তার কাছ থেকে অনেক জিজ্ঞাসাবাদ করে তথ্য পাওয়া যেতে পারে। সেটা একটা সুবিধা হয়। সেই ক্ষেত্রে গ্রেপ্তারের দিকে সচেষ্ট হতে পারে আপনার দুদক। দুর্নীতি দমন নিয়েই যেহেতু আমাদের কথা হচ্ছে, তো দুদক এই সমস্ত পলাতক যারা দেশের ভেতরে আছে তাদেরকে ধরা সম্ভব, যাদেরকে পাওয়া সম্ভব তাদেরকে গ্রেপ্তার করে সেই উম ব্যবস্থা নেয়া। আর যারা দেশের বাইরে পালিয়ে গেছে তাদের বিরুদ্ধেও আইন অনুযায়ী যেভাবে আপনার পারস্পরিক সহায়তা আইন আছে এবং আরো অন্যান্য আইন আছে সেই সমস্ত আইনের আওতায় এনে বাইরের দেশ থেকে আসামি সমর্পণ করানোর ব্যাপারটাও আছে। সেইটা যদি করেন তাহলে তাদেরকে সেইভাবে সেই প্রক্রিয়াটা নিলেই হয় আরকি। তাহলে তাদেরকে পাওয়া যাবে। যদি নাও পাওয়া যায় অনুপস্থিতিতে বিচার হবে এবং তার পরবর্তীতে যেদিন পাওয়া যাবে সেদিন থেকে সাজা খাটা শুরু হবে। স্যারের কাছে আমার সর্বশেষ প্রশ্ন, অভিযোগের ক্ষেত্রেও আমরা দুর্নীতি দেখছি। যেমন আমরা সালমান এফ রহমানের স্টক মার্কেটে দুর্নীতি ছিল, শেয়ার বাজারে দুর্নীতি ছিল, বিভিন্ন জায়গায় দুর্নীতি ছিল। সেটার বিরুদ্ধে মামলা না নিয়ে আমরা দেখেছি তাকে একটি হকারকে হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তো উনি তো আর হকারকে নিজেকে হত্যা করেনি, হয়তো হুকুমের আসামি হইতে পারে, বাট সেখান থেকে তার পার পেয়ে যাওয়ার অনেকগুলো সুযোগ রয়েছে। আবার আমরা দেখেছি যে শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোল দিয়ে আপনার ধরে আনার একটা রেড নোটিশ জারি করা হয়েছে। এখানেও একটি বড় দুর্নীতি রয়েছে, কারণ ইন্টারপোল কখনোই কোনো পলিটিক্যাল ব্যক্তিকে, ইন্টারপোল আর্টিকেল 3 বলা আছে একজন জি, পলিটিক্যাল জি। ফিগারের বিরুদ্ধে আপনার এটা দায় করা যায় না। যে কারণে তারেক জিয়া কোনো এমপি বা মন্ত্রী, প্রধানমন্ত্রী না হওয়ার পরেও আপনার তাকে কিন্তু বাংলাদেশে আনা যায়নি, তার নামও কিন্তু রেড নোটিশ ছিল। আবার একইভাবে আমাদের ইন্ডিয়ার সাথে যে আসামি প্রত্যাবর্তন চুক্তি রয়েছে 2013-16 ইয়াতে, সেখানে কিন্তু বলা আছে যে এটি হচ্ছে দুইটি প্রতিষ্ঠানের মধ্যে হইতে হবে। একটি হচ্ছে ইন্ডিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান, আর বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান। সো এখানে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু চুক্তিতে কোনো অধিকার দেওয়া হয়নি। কিন্তু আমরা যখন না। দেখেছি যে হাসিনাকে ফেরত পাওয়া চাওয়া হয়েছে, তো অনধিকার চর্চা করে পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু শেখ হাসিনাকে চেয়েছে, এবং ইন্ডিয়া কিন্তু টেকনিক্যালি বলেছে যে সঠিকভাবে চাওয়া হয়নি। আমিও কিন্তু ইন্ডিয়ার সাথে এই বিষয়ে একমত, কারণ চাওয়ার কথা চুক্তিতে লেখা আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, কিন্তু চেয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইন্ডিয়া তাকে দিতে বাধ্য না, কারণ আপনি চুক্তি ফলো করেন নাই। রেড নোটিশ দিতে বাধ্য না, কারণ তাদের আর্টিকেল 3 বলা হয়েছে যে আপনি আহ তার বিরুদ্ধে করতে পারবেন না। তাহলে এইখানে কি মানে আসামি ফেরত পাওয়া বা আসামিকে সাজা দেওয়ার জন্যও তো আমরা দেখছি যে মানে তারা তো আইন সঠিকভাবে বিশেষজ্ঞ। যে আইনের যে প্রয়োগ যেভাবে আমি আগেই বলছিলাম যে আমাদের দেশের মানে দুঃখজনক ব্যাপারটা হচ্ছে সেটাই যে যাদের হাতে আইন প্রয়োগের দায়িত্ব তারা আইন প্রয়োগের ক্ষেত্রে এ উল নিজস্ব ব্যাখ্যা মতন চলেন আরকি। যার ফলে না হলে তো এই ধরনের ঘটনা ঘটবার কথা নয় যেটি আপনি বললেন। যে যদি সত্যিকার অর্থে আসামিকে পাওয়ার কথা থাকে, তাহলে তাকে যে চুক্তির আওতায় যেভাবে চাওয়ার কথা, সেইভাবেই চাওয়ার উচিত ছিল আরকি। তাহলে পাওয়া যেত। তো এখানে এ এই 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 ধরনের অপপ্রয়োগগুলোই তো আমরা দেখছি। ফলে যে আপনার জনগণকে কি যে কালো চশমা পরিয়ে দেওয়া কিনা, মানে আমরা যখন আমি হ্যাঁ, যখন ছোট এইটা ছিলাম, আমি আমি এটাই দেখতাম যে বলতে মহিষের চাইছিলাম চোখে যে এরকম পট্টি যে পাড়া থাকে, আ পানিতে এটা নেমে না যায়। মানুষকে দেখানো যে আমরা কাজ করছি, খুব কাজ আমরা কাজ করছি কিন্তু করছি। কিন্তু জি, তারা জি কি জানে কিন্তু না যে কিছু এখন এই গ্লোবালাইজেশন হচ্ছে না। যুগে আমরা গ্লোবালাইজেশন যুগে এতটা বোকা না। মানে আমাদেরকে মানুষকে কেন তারা এতটা বোকা ভাবে? এতটা বোকা ভাবাও ঠিক না। মানুষকে যে সবসময় আমরা আপনার যেমন ওই যে বোকা মহিষের বানিয়ে চোখে রাখা দিতাম না, যায় না। ঘোড়ার চোখে দেখবেন যে একটা পট্টি লাগায় দেয়, যাতে পানিতে জি, নেমে জি। না যায়। হ্যাঁ, এরকম একটা পট্টি পরায় দিয়ে কেন আমাদেরকে বোকা বানানো হচ্ছে? আমরা না আমরা দেশের সেইটাই সবচেয়ে যারা বড় স্টেক হোল্ডার। হ্যাঁ, যারা এই কাজগুলো করছেন তারা তাদের এই মানে তারা হয়তো মানুষকে এরকম ভাবছেন ভুলভাবে আরকি। তাদের শুভবুদ্ধি হোক। সত্যিকার অর্থে আইন যেভাবে প্রয়োগ করার কথা সেইভাবে প্রয়োগ করুন সেটিই চাইব। ধন্যবাদ মহিদুল ইসলাম স্যারকে আমাদের সাথে আজকে সময় দেওয়ার জন্য, এবং আমাদের দর্শকদেরকে আমরা আমাদের অনুষ্ঠানটি এত সময় নিয়ে দেখার জন্য অনুরোধ করছি। বাট আমি নিজেও আজকের অনুষ্ঠানে অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু জানতে পেরেছি। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন সম্পর্কে আমার অনেক কিছু অজানা রয়েছিল। যেমন আমি জানতে পেরেছি যে এখানে একটি হটলাইন রয়েছে। আমি জানতে পেরেছি যে আমাদের এইখানে বিভিন্ন জেলা পর্যায়ে যে দুর্নীতি কমিশনের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে গিয়ে বাংলাদেশের নাগরিক যারা রয়েছে তাদের
সুযোগ রয়েছে সেই সকল বিষয়ে জানানো। আমরা প্রবাস থেকে যারা রয়েছি তাদেরও একটি সুযোগ রয়েছে। তারপর আরেকটি বিষয় আমরা জানতে পেরেছি, আমরা যদি সোর্স দিয়ে থাকতে পারি তাহলে সোর্স এর মাধ্যমেও তাদের এখান থেকে আর্থিকভাবে আ তাদের সামাজিকভাবে আর্থিকভাবে বেনিফিটেড হওয়ার সুযোগ রয়েছে। ধন্যবাদ দর্শকদেরকে, ধন্যবাদ মহিদুল ইসলাম স্যারকে আজকে আমাদের এখানে সময় দেওয়ার জন্য।